আচ্ছা। সো আজকে আমি হলো যে লেকচার 9 আর লেকচার 10 কভার করার চেষ্টা করব আরকি। সো এই অংশটা হলো যে তোমরা ল্যাবে যা করছো ওইটাই। মানে এতদিন আমরা যা করতেছিলাম ওইটাকে তোমরা একটা পার্ট চিন্তা করতে পারো, আর এখন যেটা করতেছি ওইটাকে আরেকটা পার্ট চিন্তা করতে পারো। কিরকম আমি যদি একটু দেখাই, আহ, মানে আমাদের প্রথম ক্লাসে আমরা বলছিলাম আমাদের কি হয় যে আমাদের যে সোর্স প্রোগ্রামটা প্রথমে কি এটা আমি না বললেও তোমরা জানো যে প্রথমে কি প্রি প্রসেসরের কাছে যায়, তারপর কি কম্পাইলারের কাছে যায়, তারপর অ্যাসেম্বলারের কাছে যায়। প্রি প্রসেসরের কাজ হলো যে সোর্স প্রোগ্রামে যদি এরকম কিছু থাকে যেটা মানে প্রি প্রসেসিং মানে কি যে এটা প্রসেসিং শুরু হওয়ার আগের যে কাজগুলা, এটাকে কম্পাইলারের কাছে যাওয়ার জন্য উপযোগী করে তোলার জন্য যে কাজগুলা, এই কাজগুলা কি প্রি প্রসেসর করে। তারপর কম্পাইলারের কাজ কি যে ওর কাছে যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা আসছে ওটাকে ও কি করে লোয়ার লেভেল বা অ্যাসেম্বলি কোডে ট্রান্সফর্ম করে। পরবর্তীতে অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলারের কাজ হলো যে এই যে কম্পাইলার যেটা করছে, অ্যাসেম্বলি কোডে ট্রান্সফর্ম করছে, অ্যাসেম্বলার হলো ওই অ্যাসেম্বলি কোডটাকে বাইনারিতে কনভার্ট করে বা মেশিন কোডে কনভার্ট করে। সো এই জিনিসগুলা নিয়ে তোমার ডিটেলস এই কোর্সে না, কোর্সে হলো জাস্ট এই এত কিছুর মধ্যে জাস্ট ভিতরে যে কম্পাইলার, যার কাজ হলো কি সোর্স প্রোগ্রামটাকে অ্যাসেম্বলি প্রোগ্রামে কনভার্ট করা, এইটা জাস্ট আমরা পড়তেছি। সো এটা পড়তে গিয়ে আমরা কি কি দেখতেছিলাম যে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার দেখছি, সিনট্যাক্স অ্যানালাইজার দেখছি। এই কাজগুলা বা সেমান্টিক অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার একই ধরতে পারো, আবার আলাদাও ধরতে পারো। সিনট্যাক্স হলো সিনট্যাক্স জনিত ভুলগুলা ধরে, আর সেমান্টিক কি যে কিছু লজিক্যাল ভুল আছে যেগুলা ও ধরতে পারে। সব লজিক্যাল ভুল তো কম্পাইলার ধরতে পারে না, কিন্তু কিছু লজিক্যাল ভুল আছে যেগুলো ও ধরতে পারে। তারপর কি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, এই যে পরের পার্টগুলা। সো এই পুরা কাজটাকে হলো যে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো যে পাশে একটা বক্স করে দেওয়া আছে। তো প্রথম কাজটা কি অ্যানালাইসিস, পরেরটা কি সিনথেসিস। সো অ্যানালাইসিস জিনিসটা কি যে অ্যানালাইসিস হলো যে তুমি অ্যানালাইজ করতেছো, মানে হলো যে অ্যানালাইজ করতেছো মানে কি যে তোমার কাছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা দেওয়া ছিল ওটাকে তুমি কি অনেকগুলো টোকেনে ভাগ করছো এই জায়গায়, তারপর এই জায়গায় এসে কি একটা প্রোডাকশন রুল দিয়ে ওগুলাকে মিলানোর চেষ্টা করতেছো যে স্পেসিফিক রুলগুলোর সাথে কি উম, মিলে কিনা। তারপর এই এই কাজগুলোর মাঝখানে মাঝখানে আবার কিছু ইরোর চেকিংও হচ্ছে, যদি না মিলে প্রোডাকশন রুলগুলোর সাথে তখন তুমি কি বলতেছো যে ইরোর আছে কিছু। সো এই যে এখানে তুমি একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজকে নিয়ে কি করতেছো যে একটু অ্যানালাইসিস করতেছো। আর নিচের অংশটা সিনথেসিস বলতে কি বোঝাচ্ছে, মানে এতক্ষণ যা অ্যানালাইসিস করেছো, যে যা যা জেনারেট করেছো ইরোর টিরোর ধরে টরে সবকিছু করার পরে যে জিনিসটা পাইছো ওটাকে তো এখন আস্তে আস্তে করে তোমাকে মেশিন কোডের দিকে নিয়ে যাওয়া লাগবে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের দিকে নিয়ে যাওয়া লাগবে। সো এইটা হলো যে তোমার অ্যানালাইসিস হলো তুমি অ্যানালাইজ করে ভুল টুল ধরে তোমার প্রোডাকশন রুলের সাথে মিলাইছো। আর সিনথেসিস হলো এই মিলানোর পরে যে যে জিনিসটাকে পাইছো ওটাকে কি তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বানানোর চেষ্টা করতেছো বা মেশিন কোডে কনভার্ট করতেছো, অথবা এই যে আমাদের যে পরের অ্যাসাইনমেন্টগুলো আমরা এটা কি মেশিন কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার চেষ্টা করব। সো এই দুইটা ভাগে ভাগ করা হয়। সো আমরা দেখো যে এই দুইটা আমরা এতদিন পড়ছি যে লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজার। সো সেমান্টিক অ্যানালাইজার জিনিসটা কি এইটা আমরা আজকে একটু দেখবো আর কি। অথবা এই দুই এই সিনট্যাক্স আর সেমান্টিক্স বেসিক্যালি একই সাথে পড়া হয়, মানে দুইটা পার্টস জেনারেট করতে করতে আমরা ভুল টুলগুলা যেগুলো আছে এগুলো ধরার চেষ্টা করি। সো আমাদের যে সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন এই অংশটাকে কি বলা হয়, মানে এই অংশটা আর কি চ্যাপ্টার 5 আছে, যেটা আমরা আর কি এই লেকচার 9 আর 10 এ কি কভার করছি। সো এই জিনিসটা যদি তুমি মানে এই জিনিসটা কোত্থেকে কিভাবে আসলো আমরা আমরা যতটুকু জানি ওটার সাথে মিলানোর চেষ্টা করি। আমরা তো পার্স ট্রি জেনারেট করছি তাই না, আম, এই প্রোডাকশন রুল বা এই কনটেক্সট ফ্রি গ্রামারের সাথে আমরা সবাই পরিচিত। সো এখানে কি হয়েছে বলতো, মানে এটা একটা এক্সপ্রেশনের কনটেক্সট ফ্রি গ্রামার। সো এই জিনিসটা আমরা ক্লাসে অনেকবার দেখছি। সো এটা দেখো যে আমরা হলো যে এইটাকে পার্স করতেছি, এটা হলো আমাদের ইনপুটটা, এটাকে আমরা পার্স করতেছি কোনটা দিয়ে, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা দিয়ে।
এখানে যে প্রোডাকশন রুলের নিচে লেখা। এখন আমরা প্রথম ক্লাসে কি এই গ্রামারগুলা থেকে কিভাবে পার্স ট্রি জেনারেট করা লাগে, প্রথম ক্লাসে না মনে হয় 3-4 নাম্বার ক্লাসে ওটা আমরা পড়ছিলাম যে কি করা লাগে, যে এখানে দেখো যে একটা প্লাস আছে, সো এই রুলটা চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি, ই প্লাস টি, তারপর কি ই থেকে আবার কোথায় যাওয়া যায়, ই থেকে টি তে যাওয়া যায়, আবার টি থেকে কি টি ইন্টু এফ। সো এই পার্স ট্রিটা তুমি কিভাবে জেনারেট করছো, যে জেনারেট করছে তার উপর ডিপেন্ড করে। সো এই যে ইনপুটটা ওটাকে পার্স করতে পারাই হলো আমাদের উদ্দেশ্য। সো পার্স ট্রি কি, কে কোন প্রসিডিউরে জেনারেট করছে ওটার উপর বেস করে কি চেঞ্জ হতে পারে। সো এখানে দেখো যে আহ, আমরা বলে দিছিলাম যে এই যেহেতু মানে মাল্টিপল টাইপ অফ পার্সটি জেনারেট হইতে পারে, সো এই ইনকনসিস্টেন্সিটা দূর করার একটা ওয়ে হিসেবে আমরা কি বলছিলাম যে কোনটার বেশি ইম্পর্টেন্স ওইটা, বা প্রিসিডেন্স জিনিসটাকে গুরুত্ব দেওয়া, প্রিসিডেন্স অনুযায়ী কি এই যে মাল্টিপ্লিকেশনটার প্রিসিডেন্স বেশি, সো এই কাজটা কি আগে হওয়া লাগবে এই প্লাসের চেয়ে। সো আমরা তো জানি যে আমরা বটম আপ পার্সিং যদি করি আমরা নিচের কাজগুলা কি আগে হয়, তাই না, মানে লিফ থেকে কাজগুলা হয়ে হয়ে উপরের দিকে যাইতে থাকে। অথবা তোমরা যারা আম, কি পড়ছো তোমরা, বিএফএস ডিএফএস পড়ছো না, বিএফএস ডিএফএস পড়ছো তো ডাটা স্ট্রাকচারে। সো ডিএফএস ডিএফএস এ কি করে যে প্রথমে হলো যে কোনো একটা কিছু জেনারেট করে করে যাইতে থাকে, একদম লিফে চলে যায়, তখন কি আবার ও ব্যাক করে করে আবার নতুন একটা কিছু জেনারেট করে। মানে এটার নাম থেকে বোঝা যায় ডেপথ ফার্স্ট সার্চ, মানে কি যে যে কোনো কিছু একটা ডেপথে চলে যাবে। সো একটা ব্রাঞ্চ বরাবর অলওয়েজ ডেপথে চলে যাবে, তারপর আবার উপরের দিকে আসবে, নতুন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হবে, এভাবে কি সবগুলা ব্রাঞ্চকে ও ট্রাভার্স করবে। সো এই ডিএফএস এর মতোই এটা যদি তুমি চিন্তা করো যে তুমি ক্রিয়েট করে চলে গেলা, কিন্তু যখন বটম আপ পার্সিং এর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি কি অলওয়েজ কি নিচ থেকে এইভাবে পড়ে পড়ে আসতে থাকো, নিচ থেকে আবার কি লেফট টু রাইট, মানে আগে লেফট ব্রাঞ্চটা হবে কাজ হবে, তারপর কি রাইট ব্রাঞ্চটা কাজ হবে। সো এই পর্যন্ত আসার পরে কি আরেকটা নতুন ব্রাঞ্চ গুলা ক্রিয়েট হবে, আগে কি প্রথমে এই ব্রাঞ্চটার কাজ হবে পুরাটা, তারপর কি এভাবে করে লেফট টু রাইটে যাবে। সো এটার মানে কি, এটার মানে হলো যে লেফট বটম আপ যখন আমরা চিন্তা করি, আমরা ক্লাসে বলছি ওটার মানে কি রাইট ডিরাইভেশন, তার মানে কি যে যে কাজটা অ্যাকচুয়ালি আগে হয়, যে কাজগুলো অ্যাকচুয়ালি আগে হয়, মানে বটম আপে কোন কাজটা আগে হওয়া, মানে আমাদের আগে হওয়া উচিত কি মাল্টিপ্লিকেশনের কাজটা, যখন আমরা ডিরাইভ করব ওটাকে সবার পরে করব। তার মানে আমরা ক্লাসে বলছিলাম রাইট ডিরাইভেশন মানে কি বটম আপ, তাই না। সো এইটার যেহেতু এটার প্রিসিডেন্স বেশি মাল্টিপ্লিকেশন, তার মানে কি ডিরাইভ করার সময় অবশ্যই মাল্টিপ্লিকেশনটাকে ভাঙাইতে হবে পরে, আর প্লাসটাকে ভাঙাইতে হবে কি আগে। সো কারণ প্লাসের কি প্রিসিডেন্স কম, কিন্তু আমরা জানি কি যদি আমরা রাইট ডিরাইভেশন করি তখনই কি বটম আপ ওয়েতে যখন আমরা আসবো তখন কি প্রিসিডেন্স যেটার আগে হওয়া উচিত সেটাই কি আগে হবে। এগুলো আমরা ক্লাসে বলছিলাম। সো এই জিনিসটা কিভাবে নর্মাল ওয়েতে তোমরা ক্লাসে যেভাবে জেনারেট করো ওভাবেই ওরা প্রথমে জেনারেট করছে। সো এই মানগুলা কিভাবে আসছে দেখো, যে তুমি যদি চিন্তা করো যে তুমি যদি বটম আপ থেকে আসতে থাকো, যে আমরা ক্লাসে দেখাইছিলাম ডিজিট থেকে এফ হবে, এফ থেকে টি হবে, টি থেকে ই হবে, তারপর কি প্লাস চিহ্নটা দেখবা, তারপর আবার কি ডিজিট থেকে এফ হবে, টি হবে, তারপর এই পুরাটা মিলে একটা হবে, এটা কি কনভার্ট হয়ে এফ এ যাবে, এটা এগুলো আমরা ক্লাসে দেখছিলাম। সো এখানে দেখো যে তুমি যদি আম, চিন্তা করো ডিএফএস, তো এই ব্রাঞ্চটা ই এর প্রথমে, মানে প্রথমে ই এর কাজ, ই এর কোন ব্রাঞ্চে যাবে, ই থেকে ই তে যাবে, তারপর টি তে যাবে, তারপর আমি কোন জায়গায় দেখাচ্ছি এটা কি তোমাদের বুঝতে সুবিধা মানে অসুবিধা হচ্ছে, আমাকে ফলো করতে অসুবিধা হচ্ছে হইলে বইলো আর কি, যারা ফলো করতেছে। সো এটা এটা যখন তুমি ডিরাইভ করবা কিভাবে করবা, যে প্রথমে এভাবে ডিরাইভ করার পরে তুমি যদি ডিএফএস এর মতো চিন্তা করো, প্রথমে কি এই ব্রাঞ্চটার কাজ হবে, তারপর কি এই ব্রাঞ্চটার কাজ হবে। সো তুমি যখন আবার ব্যাক ট্রেক করে আসতে থাকবে, প্রথমে কি ডি থেকে এফ এ যাবে, এফ থেকে টি তে যাবে, টি থেকে ই তে যাবে, ই ই থেকে আবার এখানে আসার পরে এই জায়গায় ইটাকে ভেঙে আবার প্লাস 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 যে ব্রাঞ্চটা ওটাতে যাবে, তারপর টি ব্রাঞ্চে যাবে, এটা নিচ দিয়ে যাবে, তারপর ডিজিট থেকে আবার তিন, মানে এরকম এরকম করে আসতে থাকবে। সো এখানে যেটা হয়েছে যে অলওয়েজ এট দ্য এন্ড পর্যন্ত গেছো, তারপর তো ডিজিটের মান কত প্রথমটার ক্ষেত্রে 2, এটা এই ইনপুট থেকে বুঝতেছো। সো
সো 2 উপর পর্যন্ত আসছে, তারপর 2 এর সাথে কি প্লাস হইছে, এখানে এই ব্রাঞ্চ থেকেও 3 উপর পর্যন্ত আসছে, এই দুইটা যোগ হয়ে কি এখানে গেছে, তারপর এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে, তারপর এটার সাথে 4 গুণ হয়েছে, এটাও এদিকে যাচ্ছে, তারপর এই দিক থেকে 7 আসছে, এটা যোগ হয়েছে। তো টোটাল কত হয়েছে, যে টোটাল এই দুইটা যোগের সাথে এটা গুণ হয়েছে আর কি সাথে 7 যোগ হয়েছে। সো সো তোমার টোটাল কত হয়েছে, টোটাল কি 27 হয়েছে। সো এই জিনিসটা কি বটম আপ থেকে যখন তুমি চিন্তা করবা তখন কি এটা বুঝতে পারবা, মানে অনেকটা ডিএফএস এর মতো। সো এখন আমরা আজকে কি সিন, আমরা যেটা আজকে পড়বো সেটা কি, এটার নামটা কি, যে সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন। সো এই জিনিসটা কি, এটা আমরা একটু দেখবো আর কি এখন। তোমরা কি ফলো করতে পারছো? কেউ কিছু না বুঝলে একটু বইলো। আচ্ছা, সো আমরা আজকে কি পড়বো, সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন। এই জিনিসটা কি, এটা আর কি দেখার চেষ্টা করবো। সো আমরা দেখো যে অনেকগুলো প্রোডাকশন রুল পড়ছিলাম, আর তোমরা যে অ্যাসাইনমেন্ট 1 করছো আর অ্যাসাইনমেন্ট 2 যে করবা ল্যাবে, এই দুইটার একদম সিমিলার, মানে ওই দুইটা কোড কিভাবে কাজ করছে এটাই অ্যাকচুয়ালি এই জায়গায় আমরা আলোচনা করব। সো সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন পড়ার আগে আমাদের একটা যেটা পড়া লাগবে সেটা কি, সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন। সো এই জিনিসটা কি, যে আমাদের যেরকম এখানে কি একটা উদাহরণ দেওয়া আছে, যে প্রোডাকশন রুলটার উদাহরণ দেওয়া আছে, এটা কি, যে আমাদের যে, আচ্ছা দাঁড়াও আমি আলাদা করে কপি করে নিই, অথবা এই পাশে রেখে। সো আমাদের প্রোডাকশন রুলটা কি ছিল, যে ই ই প্লাস টি। সো তারপর আর কি কি আছে, ই থেকে টি, মানে আমরা প্রতিবার যে কমন উদাহরণটা নিয়ে কাজ করি ওটাই আর কি লিখে নিচ্ছি বোঝানোর জন্য আগে। সো টি ইন্টু এফ টি এফ এফ ই, তারপর এফ এ কি, মানে আমরা ক্লাসে অলওয়েজ দেখতাম আইডি দিয়ে, এখন কি ডিজিট দিছে, সো যে কোনো কিছু হইতে পারে। তো তুমি এখানে দেখো যে আমরা ক্লাসে অলওয়েজ এ ইন্টু বি এগুলো দিয়ে দেখতাম, সেই জন্য আইডি ছিল। এখন কি একটা মানে ক্যালকুলেশন বা নাম্বারে যে আমরা ম্যাথে যেরকম এক্সপ্রেশন লিখি এরকম একটা দিছে, সো এটা কি ডিজিটের হবে, সো এটা কি একটা ডিজিট হবে। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এগুলো তো কি ছিল, যে প্রোডাকশন রুলগুলো ছিল। সো তুমি যখন তুমি যখন কি পার্স ট্রিটা জেনারেট করছো, বটম আপ পার্সিং আমরা কি বলছি অলওয়েজ, এগুলা কি এই ডিজিটটা কি এফ এ রিডিউস হয়, এফ থেকে টি তে রিডিউস হয়, টি থেকে ই তে রিডিউস হয়। রিডিউস হওয়ার মানেটা কি, যে কোনো কিছু যখন ধরো যে ডিজিটটা, আমি আজকে যেগুলো বলবো এটাই বেসিক্যালি তোমরা যে অ্যাসাইনমেন্ট 1 আর 2 করবা ওইটার, মানে ওইটার কোডটা অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে এটাই। সো এটা থেকে যখন এফ হইতেছে, এটা রিডিউস হওয়ার মানে কি অ্যাকচুয়ালি তোমরা কোডে করছো, আহ, তোমরা কোডে এটা করছো। সো এখন দেখো যে কি হয়, যে এফ এ রিডিউস হওয়ার মানেটা কি অ্যাকচুয়ালি, মানেটা যদি খুব সহজভাবে বলো এটার মানে কি, যে তুমি অ্যাকচুয়ালি ডিজিট যে ভ্যালুটা ছিল, ধরো যে তুমি 3 ইন্টু 4 করতেছো, এটার ডিজিটটা যদি তোমার কার্সরটা এই জায়গায় থাকে তাহলে তোমার ডিজিটটা কত, 3। সো এই থ্রিটা, এই ডিজিটের যে ভ্যালুটা, ধরো যে এই ডিজিটের ভ্যালুটা বলতে ডিজিট ডট ভ্যালু,
বা ভেল, এটা দিয়ে বুঝাচ্ছ ডিজিট ডট ভেল, এটা দিয়ে বুঝাচ্ছ। সো এই ডিজিটের যে ভ্যালুটা, এই ডিজিটটা এফ এ রিডিউস হওয়ার মানে হলো কি, যে এফ এর ভ্যালুতে তুমি অ্যাকচুয়ালি কি দিয়ে দিচ্ছ, এফ এর ভ্যালুতে তুমি কি দিয়ে দিচ্ছ, এফ এর ভ্যালুতে ডিজিটের ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছ, ডিজিটের ভ্যালুটা কি অ্যাসাইন করে দিচ্ছ। সো এভাবে যদি তুমি অ্যাসাইন করে দাও তাহলে এই জিনিসটা কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে না, যদি এটা চিন্তা করো। এই ডিজিটের ভ্যালুটা এফ এর এখানে দিয়ে দিছো, পরে এফ যখন টি তে রিডিউস করছো তখন এই এফ এর ভ্যালুটা টি তে দিয়ে দিছো, টি এরটা ই তে দিয়ে দিছো, পরবর্তীতে আবার এই ডিজিটের ভ্যালুটা কত 3 ছিল, এটা আবার টি এফ এ দিছো, এফ থেকে টি তে দিছো, পরে এখানে আসার পরে এই ই এর ভ্যালু কি আগে এখানে 2 ছিল আর এখানে টি এর ভ্যালু কি 3 আসছে। সো এই দুইটা কি এই এই উপরের প্যারেন্ট টিটাতে তাহলে কত যাবে, 2 প্লাস 3 হয়ে, যেটা মানে কি 5 ভ্যালুটা অ্যাসাইন হবে ইতে। সো যেটা হয়েছে যে এখান থেকে অনেকক্ষণ এই ভ্যালুটা পাস হয়ে 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 এখানে ই এর মান আসছে কত 3। সো এইদিকেও আবার এই ভ্যালুটা পাস হয়ে 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 এদিকে টি এর মান আসছে কত 4। সো এরকম যদি থাকে যে ই অথবা এটা এটা যদি জাস্ট চিন্তা করো তাহলে ধরো যে এরকম আসছে যে কোনো সময়, সহজ উদাহরণ দিচ্ছি, যে এখানে কোনো সময় টি এর মান নিচ থেকে পাস হয়ে 3 আসছে আর এফ এর মান 4 আসছে। সো এটার প্যারেন্ট কি, যে এই দুইটা গুণের প্যারেন্ট কি টি। সো উপরে যে টি প্যারেন্টটা ছিল এটার ভ্যালুটা তাহলে কত হবে, সো টি এর ভ্যালুটা কি হবে, টি ডট ভ্যালুটা কি হবে, এটা কত হবে, যে ওর যে দুইটা দুইটা চাইল্ড আছে, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড, এই দুইটার ভ্যালু আমরা জানি, এটা কি টি ডট ভ্যাল আর কি এফ ডট ভ্যাল। ওর ভ্যালুটা কি, যে এই দুইটা ভ্যালুর যোগফল, এই যে এখানে সাইনটা দেখে আমরা বুঝতেছি কি, সো এই দুইটা ভ্যালুর যোগফল। সো এখানে 3, অথবা তুমি যদি এখানে গুণফল চিন্তা করো, আমাদের প্রোডাকশন রুলটাতে গুণ আছে, সো আমি গুণফল দিয়ে দিচ্ছি। সো এখানে যদি গুণ চিন্তা করো, সো এই দুইটা ভ্যালুর কি গুণফল। সো নতুন যে এই প্যারেন্ট টি এর ভ্যালুটা, এটা কি হবে, যে চাইল্ড 3 আর 4 এর গুণফল, অথবা চাইল্ড যে টি আর এফ ছিল ওই দুইটার ভ্যালুর গুণফল। সো টি এর ভ্যালু ছিল 3 আর এফ এর ভ্যালু ছিল 4। সো এই দুইটার গুণফল কত হবে, 12 হবে। সো তুমি অ্যাকচুয়ালি এই টি আর এফ কে টি তে রিডিউস করার মানে কি, যে টি এর যে ভ্যালু ছিল বা অ্যাট্রিবিউট আমরা বলি, আমরা ক্লাস অনেকবার বলছি এক্সাক্ট ভ্যালুটাকে আমরা কি বলি, অ্যাট্রিবিউট অথবা লেক্সিম বলি। সো এফ এর যে ভ্যালু বা অ্যাট্রিবিউট ছিল এই দুইটা অ্যাট্রিবিউটকে গুণ করে যে যেটা আসতেছে ওটা কি টি এর অ্যাট্রিবিউটে কি তুমি অ্যাসাইন করে দিচ্ছ। সো এখন এই দুইটাকে এই টি প্যারেন্ট টি আর চাইল্ড টিকে ডিস্টিংগুইশ করার জন্য তুমি চাইলে কি প্যারেন্টটি আর চাইল্ডটিকে ডিস্টিংগুইশ করার জন্য তুমি চাইলে কি নাম্বারিং করতে পারো, এটা হলো যদি টি হয় এটা ধরো টি1 এরকম দিতে পারো, অথবা টি চাইল্ড যাই দাও না কেন। কম্পিউটার তো ইন্টারনালি বুঝবেই যে এটা একটা কি চাইল্ড নোড, এই নোডের ভ্যালুটা নিবে আর এই নোডের ভ্যালু আমরা জাস্ট লেখার সময় যাতে আমরা বুঝতে পারি এই জন্য এরকম বললাম। সো এখানে যেটা হয়েছে, সো আমরা এতদিন জাস্ট প্রোডাকশন রুলগুলো কিভাবে পার্স হয়েছে এটা দেখছি, এখন আমরা দেখবো যে মানে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে, ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কিভাবে ফ্লো হচ্ছে। সো এটা দেখে মানে এই উদাহরণটা দেখে আমরা কি বুঝতেছি, যে প্রতিবার রিডিউস হওয়ার মানে কি, যে কোনো একটা জিনিস আমরা রিডিউস করে করে উপরের দিকে যাচ্ছে, এটার মানে কি টি আর এফ, টি টি ইন্টু এফ, এটা রিডিউস হয়ে টিতে যাওয়ার মানে কি, যে টিতে যে ভ্যালুটা ছিল আর এফ এ যে ভ্যালুটা ছিল ওই দুইটা গুণ হয়ে এই ভ্যালুটা যোগ হয়ে গেছে কিসের মধ্যে, প্যারেন্ট যে টি ওইটার ভ্যালুটা কি হয়ে গেছে, প্যারেন্ট যে টি ওইটার ভ্যালুটা ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে, চাইল্ড যে টি ওইটার ভ্যালু প্লাস অথবা গুণ যেটা দেওয়া আছে প্রোডাকশন রুলে ওইটা ইন্টু কি এফ ডট ভেল, এটা হয়ে গেছে। সো এই কাজটাই তোমরা কি করছো, কোডে করছো, কোথায় করছো এটা আমরা আস্তে আস্তে যাওয়ার সময় পয়েন্ট আউট করার চেষ্টা করব আস্তে আস্তে, মানে সামনে প্রসিড করতে করতে আর কি। সো এখন তার মানে এই যে এসডিডি এই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে এই অ্যাট্রিবিউট ভ্যালু থেকে, মানে তুমি জাস্ট আগে প্রোডাকশন নিয়ে কাজ করতে এখন ভ্যালুগুলো নিয়েও কাজ করতেছো।
এসডিডি মানে কি সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন, মানে এখন হলো যে তুমি এইদিকে একটা ডেফিনেশনও দিয়ে দিবা যে এই প্রোডাকশন রুলটা অ্যাকচুয়ালি কি বোঝায়। এই প্রোডাকশন রুলটা বোঝায় কি, যে ই এর যে ভ্যালুটা ইজ ইকুয়াল টু কি, তার যে চাইল্ড ই ওইটার ভ্যালু প্লাস তার যে চাইল্ড ভি, তার যে চাইল্ড টি ওইটার ভ্যালু। সবার কাছে এতটুকু ক্লিয়ার হয়েছে যারা ফলো করতেছো? আচ্ছা, ধরে নিলাম তোমাদের ক্লিয়ার হয়েছে, সো আমি প্রসিড করি। ক্লিয়ার না হইলে কিন্তু বইলো, আমি আবার অন্যভাবে বর্ণনা করার চেষ্টা করি। সো এসডিডির কাজটাই কি, যে তুমি প্রত্যেক যে সিনট্যাক্স, আগে যে সিনট্যাক্সের যে প্রোডাকশন রুলগুলো দিতা, এগুলার কোরেসপন্ডিং এখন একটা কি ডেফিনেশন দিয়ে দিবা। সো যেগুলা নন টার্মিনাল ছিল এগুলার কি, যেগুলো নন টার্মিনাল ছিল এগুলার কি, যে এগুলার যে এগুলাতে আমরা কি করি, যে নিচ থেকে যখন পার্স করে করে আসতে থাকি, তখন এই যে এটাতে আমরা যেরকম করছি পার্স করে করে আসতে থাকি, তখন কি নিচ থেকে যে ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি অ্যাসাইন করে করে রিডিউস করা, মানে কি যে এফ এ অ্যাকচুয়ালি 2 অ্যাসাইন করে দিছি, তারপর টি তেও 2 অ্যাসাইন করে দিছি, ই তেও 2 অ্যাসাইন করে দিছি, তারপর এই প্যারেন্ট ইতে কত অ্যাসাইন করছি, এই যে 2 প্লাস 3 অ্যাসাইন, টোটাল 5 অ্যাসাইন করে দিছি। সো এরকম ভাবে ভ্যালুগুলো অ্যাসাইন করে করে উপরের দিকে যাব। আচ্ছা, নন টার্মিনালের ভ্যালুগুলাকে, এট্রিবিউট গুলাকে আমরা ভ্যাল দিয়ে নরমালি প্রকাশ করি। নন টার্মিনালের এট্রিবিউট গুলাকে কি দিয়ে প্রকাশ করি, এট্রিবিউট গুলাকে, এট্রিবিউট গুলাকে কি ভ্যাল দিয়ে কি প্রকাশ করি। আর যেগুলো টার্মিনাল, যেরকম ডিজিট বা আইডি যখন আমরা আগে দেখছিলাম, এগুলো কি টার্মিনাল। সো এদের ক্ষেত্রে আমরা কি প্রকাশ, এদেরকে এদের ভ্যালুগুলাকে আমরা কি, যদি ডিজিটের ক্ষেত্রে চিন্তা করি, ডিজিট ডট ভ্যাল না লিখে আমরা কি কনভেনশন অনুযায়ী কি লিখি, লেক্সিম যেহেতু লেক্স ভ্যাল লিখি, লেক্স ভ্যাল। সো দেখো যে আমরা যদি এটার এসডিটিটা দেখার চেষ্টা করি, যে এখানে এত কিছু কিভাবে হলো, এটা আমরা আস্তে আস্তে দেখি। আমরা প্রথমে দেখি যে কিভাবে কি হচ্ছে। সো এই যে অ্যাড অ্যাট্রিবিউটস টু গ্রামার সিম্বল অ্যান্ড ক্যালকুলেশন রুলস টু প্রোডাকশন, সো এই যে প্রোডাকশন রুলটার সাথে যখন তুমি অ্যাট্রিবিউটের ক্যালকুলেশনটাও দেখায় দিবা, এটাকে আমরা কি বলতেছি, এসডিডি বলতেছি। সো এখানে দেখো যে ডিজিটাল লেক্স ভ্যালটা কত, 2। এই সিম্বল থেকে তোমরা দেখতেছো, মানে এই সিম্বল বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের যে এখানে ইনপুট কি দেওয়া আছে, যে এইটা থেকে, এই ইনপুটটা থেকে 27 কিভাবে আসছে এটাই আমরা বের করতেছি। সো এই এই ইনপুট যেটা দেওয়া আছে, এটা প্রথমের এই ডিজিটটা কত, 2। সো এখানে এই জন্য কি ডিজিট ডট লেক্স ভ্যালের মান কত, 2 আসছে। সো এরকম ভাবে পরবর্তীতে যখন এই দিকেরটা ডিজিটটা কত, 3, সো এটার ডিজিট ডট লেক্স ভ্যাল কত আসবে, 3 আসবে। সো সো আমরা কি বলছিলাম, যেগুলা হলো যে নন টার্মিনাল তাদের ক্ষেত্রে কি ভ্যাল, আর যেগুলো টার্মিনাল তাদের ক্ষেত্রে কি লেক্স ভ্যালু। এটা একটা কনভেনশন, দুইটা অ্যাকচুয়ালি ভ্যালু বোঝায়। এই ডিজিটের ভ্যালু মানে যে 2, আর এটা আমরা অ্যাসাইন করে দিতেছি কি, এই যে রিডিউস করতেছি, আমরা এতদিন যা পড়ে আসছি রিডিউস করতেছি, এর মানে কি যে এফ এর মধ্যে এফ এর ভ্যালু আমরা অ্যাসাইন করে দিচ্ছি কি, ডিজিট ডট লেক্স ভ্যালু। সো সিমিলারলি এই দিকের যে ডিজিটটা ছিল এটাও কি 3 ছিল, এটাও কি এফ, এফ এর ভ্যালুতে কি হয়ে যাবে, ডিজিট ডট লেক্স ভ্যাল 3 অ্যাসাইন হয়ে যাবে। এই এফটা যখন টিতে গেছো, টি, টিটাও কি টি ডট ভ্যাল ইজ ইকুয়াল টু এফ ডট ভ্যাল হবে। এরকম ভাবে সিমিলারলি সবগুলো হয়ে হয়ে কি যাইতে থাকবে, বটম আপ পার্সিং এর মতো। সো এইভাবে অ্যাসাইন হয়ে হয়ে সবগুলো কি যাইতে থাকবে। সো এটার এই যে এই জায়গায় এখানে ই1 দিছে কি, দুটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, প্যারেন্ট প্যারেন্ট টিটা আর চাইল্ড ডিটা কে ডিফারেন্সিয়েট করার জন্য আর কি। সো তুমি যদি এইভাবে উপরের দিকে যাইতে থাকো, দেখবা যে একসময় কি ভ্যালুটা পাস হয়ে হয়ে কি টোটাল যে মানটা ওইটা কি আমাদের যে একদম হেডের মধ্যে যে আছে ওখানে কি অ্যাসাইন হয়ে যাবে। তো এই জিনিসটাই
এই যে অ্যাট্রিবিউট ভ্যালুগুলা পার্স হওয়া, এই যে দেখো পাশে আবার তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে হয়েছে। সো এই যে ভ্যালুগুলা পাস হচ্ছে, পাস হয়ে টোটাল যে 27 হয়েছে, এই যে ভ্যালুগুলা পাসিং বা এই প্রোডাকশন রুলগুলা করেসপন্ডিং কাজটা অ্যাকচুয়ালি ওর ডেফিনেশন দিয়ে দেওয়া, যে এই প্রোডাকশন রুলটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। এই যে দেখো প্রোডাকশন রুলটার পাশে কি যে সেমান্টিক রুলস, এটাকে বলা হয় সেমান্টিক রুলস। এটার মানে কি যে ভিতরের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, জাস্ট ই বলতেছো কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনটা। ই ইজ ইকুয়াল টু ই প্লাস টি, এটা অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা, এখানে কি টোটাল কাজ করার পরে আমাদের কত আসছে, 27 আসছে। সো টোটাল ভ্যালুটা কি 27 দেখাবে তোমাকে আউটপুটে। সো এই জিনিসটাই কি আমাদের সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন। এটা কি যে প্রোডাকশন রুল থেকে অ্যাকচুয়ালি কি ডিফাইন করতেছে, প্রত্যেকটা প্রোডাকশন রুল অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট হচ্ছে, এটাই কি দেখানো। এটা কি আমরা কি বলতেছি, সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন বা এসডিডি। আচ্ছা, এখানে আরো কিছু দেওয়া আছে। এই যে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেটা আমরা সবসময় মানে দেখে থাকি, যে আগেরটার মতোই আর কি। সো এই পাশে দিয়ে দিয়েছে কি যে প্রোডাকশন রুলগুলো দেওয়া আছে, আর পাশে কি সেমান্টিক রুল। সো তুমি যদি সহজ করে বলতে চাও যে এসডিডি জিনিসটা কি, এসডিডি জিনিসটা কি যে আগে জাস্ট প্রোডাকশন রুল পড়তাম, এখন কি প্রোডাকশন রুলের সাথে কি সেমান্টিক রুলস বা ওই প্রোডাকশন রুলগুলো অ্যাকচুয়ালি কি ডিফাইন করে এটা বলে দেওয়াই কি সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন। সো এখানে যদি ডিফাইন করে দাও অথবা কি ডিফাইন করে দাও অথবা কি বলো সেমান্টিক রুলস দিয়ে দাও, সেমান্টিক রুলস দিয়ে দাও, এটা দিয়ে দাও, তাহলে এটাকে আমরা কি বলতেছি, এসডিডি বলতেছি। সো এই জায়গায় সো এই জায়গায় দেখো যে কি হয়েছে। আচ্ছা, সো এই জায়গায় দেখো যে কি হয়েছে যে এখানেও একটা এরকম প্রোডাকশন রুল দেওয়া ছিল যেটা আমরা অলওয়েজ পড়ে আসছি, আর পাশে যেটা ওটা কি আমাদের যে সেমান্টিক রুলসটা আমরা মাত্র যেটা শিখলাম এটা। আর এই যে এট্রিবিউট ভ্যালুগুলো ভেল আর লেক্স ভেল কেন, এটা একটা কনভেনশন, যেগুলো নন টার্মিনাল এগুলোর ক্ষেত্রে ভেল, আর যেগুলো টার্মিনাল ওগুলোর ক্ষেত্রে লেক্স ভেল ইউজ করছে। সো এই যে ডিজিট গুলা, এই যে অ্যাকচুয়ালি ইনপুট যেটা আমরা পার্স করতেছি, এইগুলা প্রত্যেকটা কি লেক্স ভেল, এগুলা কি পার্স হয়ে মানে উপরের দিকে পাস হতে থাকবে বটম আপ পার্সিং এ। এই নন টার্মিনাল গুলোতে যখন যাবে তখন ওগুলোকে আমরা কি বলতেছি, ভেল বলতেছি। এটা জাস্ট একটা কনভেনশন। আর এই ইনপুট এন মার্কার, এটা নিয়েও আমরা ক্লাসে বলছি, এটা বোঝাচ্ছে কি ইনপুটটা শেষ হয়ে গেছে। সো এখানে এন এন দিয়ে বোঝায় কি যে এটা শেষ হয়ে গেছে। এই এন মার্কারের করেসপন্ডিং কি এন, এখানে তুমি এন মার্কারটাও লিখতে পারতে, এটা তেমন কিছু না। এই যে এটার মতো আর কি, এটাই বেসিক্যালি এখানে লিখছে। এল এর একটা চাইল্ড কি ই, আর একটা কি এন্ড মার্কার। আচ্ছা, এখন হলো যে এট্রিবিউট গুলা কি কি ধরনের হইতে পারে। So, আমরা এতদিন যে রুলস গুলা পড়ছি, মানে যে গ্রামার গুলা পড়ছি, ওগুলা কি ছিল, আমরা এতদিন যে গ্রামার গুলা পড়ছি এগুলা আমরা কি পড়ে আসছি, তোমরা সবাই জানো সেটা কি এলআর গ্রামার বা বটম আপ পার্সার পড়ে আসছি, বটম আপ। সো এখানে এই অধ্যায়টাতে বটম আপ পার্সার ছাড়াও টপ ডাউন পার্সারের জিনিসপাতিও আছে, এলএল এলএল বা টপ ডাউন পার্সারের জিনিসপাতিও আছে। সো ওগুলো আমরা পড়বো না, আমরা যা পড়ে আসছি ওইটাই এসডিডি বা এসডিটি তে কিভাবে কনভার্ট করে এটা আমরা জাস্ট দেখবো। সো যে অংশগুলো এলএল এর জন্য ওগুলো আমরা স্কিপ করবো, আর যে অংশগুলো এলআর এর জন্য ওগুলো আমরা পড়বো। এসডিটি অথবা এসডিডি কোনটার পড়বো, যেগুলা এলআর ওগুলার জন্য। সো এই যে আমরা দেখতেছি দুই ধরনের পার্সার, এই তার মানে কি অ্যাট্রিবিউট গুলাও কি দুই ধরনের হবে। সো আগে আমরা অ্যাট্রিবিউটটা চিনি, অ্যাট্রিবিউটটা চেনার পর কোন অ্যাট্রিবিউটটা আমাদের এলআর এর জন্য সেটা আর কি ওইটাই আমরা জাস্ট শিখবো। সো এখানে দেখো যে দুই ধরনের অ্যাট্রিবিউটের কথা বলছে, একটা কি সিনথেসাইজড, একটা কি ইনহেরিটেড। এটা কি সিনথেসাইজড, একটা কি ইনহেরিটেড। সো
সো সিনথেসাইজড আর ইনহেরিটেড অংশ মানে দুইটা ডিফারেন্টটাকে এটা আমরা এখন দেখবো। সো সিনথেসাইজ জিনিসটা হলো মেইনলি আমাদের যে এলআর এর এট্রিবিউট গুলা ওগুলা, মানে হলো যেটার ধরো যে তুমি একটা কোন একটা কিছুর ভ্যালু তুমি বের করতে চাইবে, একটু আগে যেরকম আমরা অনেক ভ্যালু বের করলাম না, যে এখানে আমরা এটা উদাহরণ দেওয়ার সময় কিভাবে বলছি যে আমরা এখানে কি ভ্যালু বের করছি, এই যে প্যারেন্ট যে টিটা ওইটার ভ্যালুটা আমরা বের করছি কি চাইল্ড গুলার রেসপেক্টে, যে চাইল্ডের ভ্যালু টি এর ভ্যালু আমরা নিচ থেকে পাস হয়ে আসছে, আমরা জানি টি এর ভ্যালুটা কত আমরা জানি, আবার এফ এর ভ্যালুটা কত এটা আমরা জানি। আমরা এই প্রোডাকশন রুলটা ইউজ করছি যে ওর যে চাইল্ড টি এর ভ্যালুটাও জানি, চাইল্ড এফ এর ভ্যালুটাও জানি, এটাকে আমরা তার প্যারেন্ট টিতে দিয়ে দিছি। সো এই যে যেখানে তুমি যেভাবে তুমি অ্যাসাইন করলে কি হবে যে যেভাবে তুমি অ্যাসাইন করলে আমরা যে দুইটা অ্যাট্রিবিউট পড়তেছি, একটা কি সিনথেসাইজড আর একটা কি ইনহেরিটেড। সো আমি কি বললাম যে সিনথেসাইজডটা কি এলআর। সো আমি উদাহরণ দেওয়ার জন্য আমরা এখানে গেলাম যে আমরা এই উদাহরণে কি ছিল যে আমরা নিচ থেকে বটম আপ পার্সিং এ যাচ্ছিলাম, আমরা এটাই বলছি যে এলআর গুলা নর্মালি সিনথেসাইজ অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে। তো সিনথেসাইজ অ্যাট্রিবিউট জিনিসটা কি, যে এই উদাহরণটা থেকে তুমি দেখলে বুঝতে পারবো প্যারেন্টটা চাইল্ড দুইটা দিয়ে কি অ্যাসাইন হয়েছে। সো যদি এরকম কোনো একটা অ্যাট্রিবিউট থাকে যেরকম এখানে প্যারেন্টের অ্যাট্রিবিউট এন যদি চিন্তা করো, এটার ভ্যালুটা অলওয়েজ পাবা কি, হয় তুমি চাইল্ডের অ্যাট্রিবিউট দিয়ে এন আই থেকে পাইলে এই আইটা কি অলওয়েজ কি হবে, হয় ও নিজে ইটসেলফ, অথবা কি তার কোনো চাইল্ড হবে, আমরা যখন রিকার্সিভ দেখছি তখন আমরা ইটসেলফও দেখছি, আবার যখন জাস্ট নিচ থেকে আসতেছে দেখছি তখন কি চাইল্ডও দেখছি এতদিনের সিনট্যাক্স ট্রি জেনারেশনের সময়। এখন আর ইনহেরিটেড জিনিসটা কি, যে এরকম যদি থাকে যে সো এইটাকে যদি তুমি চিত্র অনুযায়ী দেখতে চাও, একটু আগে চিত্রটার মতো ধরো যে তুমি টি 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 থেকে নিচ্ছ, এফ থেকে নিচ্ছ, এই দুইটাই কি ওর চাইল্ড। সো টি এর ভ্যালুটা কি ওর মধ্যে যাচ্ছে প্লাস এফ এর ভ্যালুটা যাচ্ছে, সো কি ও কি চাইল্ড ভ্যালু থেকে জাস্ট নিতে পারছে। এখন এইরকম যদি কোনো তোমার ট্রি থাকে যেটা হলো যে এরকম টি এরকম এফ, এরকম যদি কোনো ট্রি থাকে যে এটাও এখানে আসতেছে এটাও এখানে আসতেছে, তার মানে কি যে এটাকে একটু সহজ ভাবে যদি লিখি, এটা এফ না লিখে এই জায়গায় এফ লিখি, এইটা তোমার ইনহেরিটেডটা তোমার বুঝতে একটু অসুবিধা হইতে পারে, কারণ আমরা কি এল গ্রামার গুলো শিখি নাই, কিন্তু এল গ্রামার গুলো যদি তুমি জানতা তাহলে মানে এই উদাহরণটা তোমার কাছে কি একটা ভ্যালিড হইতো। যেরকম এই জায়গায় উদাহরণটা কি একটু আগে আমরা যে উদাহরণটা দিছিলাম ওইটা অ্যাকচুয়ালি যে এই এখান থেকে কি এই টি এর ভ্যালুটা 2 ছিল, এটার সাথে গুণ হয়ে কি 4 এর ভ্যালুটা এই 4 এর সাথে 2 ইনটু 4 হয়ে ওটা কি প্যারেন্টে কি অ্যাসাইন হয়েছে। সো চাইল্ড থেকে ভ্যালুটা প্যারেন্টের দিকে গেছে। সো এই জায়গায় ইনহেরিটেড এর ক্ষেত্রে কিরকম হয় যে তুমি যদি এরকম করো যে এই টিটাকে যদি তুমি চিন্তা করো যে এরকম যে টি ইজ ইকুয়াল টু এখানে একটা এরকম স্টার টি এফ এরকম কিছু একটা, একটু পরে আমি একটা এরকম এল গ্রামারের উদাহরণ দিয়ে দেখায় দিব না। সো এখানে যেটা হইতেছে যে প্যারেন্ট যে টি আর যে সিবলিং এটা কি প্যারেন্টটা, তাই না। সো এই দুইটা প্যারেন্ট টি আর সিবলিং টি এই দুইটার ভ্যালুটা গুণ হয়ে কি এই টিতে অ্যাসাইন হয়ে যাচ্ছে, এই এফটাকে ওর সিবলিং এটা কি টি। সো ইনহেরিটেড এর ক্ষেত্রে কি টিটা তো তার ইনহেরিটেড ভ্যালু। সো এই যে ইনহেরিটেড জাস্ট
চাইল্ড না, চাইল্ডও হইতে পারে, এরকমও হইতে পারে যে এখানে একটা কিছু আছে, এটাও আবার এটা এটার সাথে গুণ হয়েছে প্লাস এটাও গুণ হয়েছে। সো এরকমও হইতে পারে যে প্যারেন্টও গুণ হয়েছে, চাইল্ডও গুণ হয়েছে। সো ইনহেরিটেডের ক্ষেত্রে কি সিনথেসাইজড ভ্যালু থাকতে পারে, আবার কি প্যারেন্ট থেকে ইনহেরিটেড কোনো ভ্যালু থাকতে পারে। এটা যদি তুমি একটা উদাহরণ দেখতে চাও, সো সিনথেসাইজের ক্ষেত্রে দেখো যে এই দুইটা লাল, যে এই ভ্যালুটা যোগ হয়ে কি তুমি উপরে ভ্যালুটা পাইছো। আর ইনহেরিটের ক্ষেত্রে যদি তুমি দেখতে চাও, এটার ভ্যালুটার জন্য কি তুমি চাইলে এই সিবলিং গুলোর ভ্যালু ইউজ করতে পারো, আবার প্যারেন্টের ভ্যালু কি ইউজ করতে পারো। এখন সিনথেসাইজের উদাহরণ কি, এই যে আমরা যে এই পার্সারটা দেখছি এটা, তো এটা একটা এলআর পার্সার, এই জন্য তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। এটার করেসপন্ডিং একটা এলএল পার্সারও আছে। করেসপন্ডিং এলএল পার্সারটা কিরকম, যে এই যে দেখো এখানে হলো যে এই যে এলআর পার্সারটা ছিল, এই পার্সারটাকে চেঞ্জ করে এই জায়গায় এলএল পার্সার করছে। কিভাবে চেঞ্জ করা লাগে ওইটাকে বলা হয় এলিমিনেটিং লেফট রিকারশন। লেফট রিকারশন এলিমিনেট না করলে কখনো একটা এলএল পার্সার হয় না। এটা নিয়ে তোমার অত বিস্তারিত জানা লাগবে না। সো এই জায়গায় তুমি যদি এটার মানে কিভাবে কি হয়েছে এটা দেখতে চাও, আমি একটু জাস্ট দেখাই দিই। এই যে এখানে দেখো যে এটা একটা এলএল পার্সার। এই এলএল পার্সারের ব্যাপারগুলো তোমাদের জানা লাগবে না, জাস্ট দুইটা অ্যাট্রিবিউটের উদাহরণ দিতে গিয়ে আমি এটা বলতেছি। সো এখানে দেখো কিভাবে পার্সিংটা হয়েছে, যে এখানে যে টি ড্যাশ যে ইনহেরিটেড ওটার ভ্যালুটা কি এফ ডট ভ্যাল, আর টি ভ্যালুটা কি টি ডট সিনথেসিস। এটার মানে কি, যে তুমি যদি এই ট্রিটা দেখো এখানে কিভাবে আসতেছে, যে এই ডিজিটটা এটা প্রথমে কি এফ এ যাচ্ছে, তারপর এফ এর এই ভ্যালুটা কি এই জায়গায় যাচ্ছে। এই যে এখানে দেখো যে এই প্রোডাকশন রুলটা, যে এই স্টারটার মানে কি, যে টি ইনহেরিটেড মানে এই উপর থেকে যে এই তিন ভ্যালুটা আগে টি তে গেছিল, টি থেকে এখন নিচের দিকে আসতেছে, মানে সরাসরি তীর চিহ্ন দিয়ে এখানে দেখাইছে। এটা ইন্টু এফ ভ্যাল যেটা আছে, যে এই চারটা উপরের দিকে যাচ্ছে, মানে এই ভ্যালুটা ডিজিটটা উপরের দিকে যাচ্ছে, এই দুইটা গুণ হয়ে কি তারপর টি ড্যাশের মধ্যে যাচ্ছে। সো টোটাল ভ্যালুটা আবার নিচের দিকে পাস করে এখানে আসতেছে, এটা আবার উপরের দিকে কি আবার ব্যাক করে আসতেছে। সো কি অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড কিন্তু টিতেই যাচ্ছে। এটা যদি আমি একটু চিত্র রেখে তোমাদের এটা বুঝতেও সুবিধা হইতে পারে, কারণ এটা তোমাদের নাইও বুঝাও লাগবে না, জাস্ট ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা বোঝানোর জন্য আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। কারণ তুমি এলএল গ্রামার পড়লে এটা খুবই পানি ভাতের মতো লাগতো, কিন্তু যেহেতু এলএল গ্রামার পড়োনি, কিভাবে ওইটা আসছে এটা জানো না। সো আমি একটু উদাহরণ দিয়ে যদি তারপর একটু বোঝানোর চেষ্টা করি, কারণ কোনটা সিনথেসাইজড আর কোনটা ইনহেরিটেড এই জিনিসটা তোমার মানে বুঝতে পারা লাগবে। সো দেখো যে এখানে উপর থেকেও যে একটা পাসিং আসতেছে, সেটা তো তুমি চিত্র দেখেই বুঝতেছো যে উপর থেকেও কিন্তু একটা ডেটার ফ্লো হইতেছে, উপর থেকেও একটা ডেটার ফ্লো হইতেছে। সো সো এই জিনিসটাকে যদি আমরা একটু চিত্র রেখে বোঝানোর চেষ্টা করি, যে এই প্রোডাকশন রুলটা দেখো যে কি হয়েছে। এই নিচেরটা একদম 4 নাম্বার প্রোডাকশন রুলটা তো তুমি বুঝতেই পারতেছো, এফ এর ভ্যালুটা কি অলওয়েজ ডিজিট ডট লেক্স ভ্যাল অ্যাসাইন হবে। তারপরে যেটা হইছে, যে এখানে টি এফ টি ড্যাশ মানে কি, যে টি এফ টি ড্যাশ এটার মানে কি, যে এখানে যে মানে এফ এর ভ্যালুটা যেটা আসবে, ওটা তো এই এফ এর ভ্যালুটা তো এখান থেকে আসবে, কিন্তু টি ড্যাশটা কি, টি ড্যাশ হলো যে এই ব্রাঞ্চটা, যেটা হলো যে নিচ থেকে একটা ভ্যালুকে নিয়ে উপরে টি এর মধ্যে দিয়ে যাবে। সো কিরকম হবে, এই প্যারেন্টের ক্ষেত্রে দেখো যে প্যারেন্ট যে উপরের টিটা, ওইটাতে ভ্যালুটা আসতেছে কি নিচের যে টি ড্যাশ ওইটা থেকে, এই ভ্যালুটা যখন আসতেছে তখন এটাকে আমরা কি বলতেছি সিনথেসাইজ। আবার এই এফটা এফটা কি করতেছে, এই যে টি ড্যাশ এইটার ভ্যালুটা এট দ্য এন্ড যাবে প্যারেন্টেই, কিন্তু এই ভ্যালুটা ক্যালকুলেটেড হয়ে আসবে কিভাবে, এই এফ এর ভ্যালুটা এখানে যাচ্ছে এটার সাথে, এই যে এই প্রোডাকশন রুলটা যদি তুমি চিন্তা করো, যে 2 নাম্বার প্রোডাকশন রুলটা যদি চিন্তা করো, তো এটাতে কি ছিল, যে একটা স্টার ছিল এদিকে, একটা এফ ছিল, আর একটা কি টি ডাবল ড্যাশ চিন্তা করতে পারো, অথবা টি ডাবল ড্যাশ চিন্তা করতে পারো। সো এখানে যেটা হয়েছে, মানে এই এলএল গ্রামারটার কাজই হলো উপর থেকে নিচের দিকে যাওয়া। সো উপর থেকে নিচের দিকে কিভাবে যাচ্ছে, ক্যালকুলেট হয়ে যাবে। প্রথমে এফ এর ভ্যালুটা ধরো যে এখানে 3 ইন্টু 2 করতেছো, সো এফ এর ভ্যালুটা প্রথমে এখান থেকে এই যে সিবলিং ওর কাছে গেছে, তার মানে 3 এদিকে গেছে,
এই এফ এর ভ্যালুটা এদিক থেকে এদিকে গেছে প্যারেন্টের কাছে, এটা কি 2 এদিকে গেছে, এটা একটা সিনথেসাইজড মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটা মানে সিনথেসাইজ, পাশাপাশি বা উপর থেকে আসতেছে, এটা কি ইনহেরিটেড। সো এই এফ এর ভ্যালুটা যখন এদিকে টি এর কাছে আসছে, এটা একটা ইনহেরিটেড ইনহেরিশন একটা অপারেশন। আবার এই নিচ থেকে যখন যাচ্ছে ওটা সিনথেসাইজ। সো এই দুটো যাওয়ার পরে এই দুটার মধ্যে গুণ হয়েছে, এই যে এখানে স্টারটা এটা কি গুণ হয়েছে, সো 3 × 2 এই ভ্যালুটা কি এখন এই গুণ হয়ে অ্যাসাইন হয়েছে কি টি ড্যাশের মধ্যে 6। সো ও আবার এটাকে পাস করে দিছে কি টি ড্যাশের মধ্যে, সো মানে টি ডাবল ড্যাশের মধ্যে নিচে। সো এখানে কি 6 চলে আসছে। এখন এই যে ভ্যালুটা ক্যালকুলেট হয়ে নিচের দিকে আসছে, এটা আবার কি একদম টপে যেটা ওই ভ্যালুটার মধ্যে পাস করে দেওয়া লাগবে। সো এই কাজটা করবে কি সিনথেসাইজ। সো এই টি ড্যাশটা অ্যাসাইন হবে টি ডাবল ড্যাশটা অ্যাসাইন হবে টি ড্যাশে, আর এই টি ড্যাশটা অ্যাসাইন হবে টিতে। সো প্রথমে ক্যালকুলেশনটা এভাবে পাশে এবং উপর থেকে নিচের দিকে যাবে, পরবর্তীতে ভ্যালুটা যখন ক্যালকুলেট হয়ে যাবে ওটা আবার উপরের দিকে পাস হবে। সো এই ধরনের পার্স ট্রিগুলাই কি এল এল। সো এগুলা নিয়ে আমরা পড়াশোনা করিনি আর কি, এতদিন আমরা পড়াশোনা করছি কি এল আর গুলা, যেগুলা কি অলওয়েজ নিচ থেকে যায়। সো এই অ্যাট্রিবিউট গুলাতে দেখো যে পাশাপাশিও একটা ডাটা ফ্লো হচ্ছে, আবার উপর থেকেও একটা ডাটা ফ্লো হচ্ছে। সো এই ধরনের অ্যাট্রিবিউট গুলাকে আমরা বলি কি ইনহেরিটেড অ্যাট্রিবিউট। সো এখানে দেখো যে যে দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আমরা কথা বলতেছিলাম, একটা কি ইনহেরিটেড অ্যাট্রিবিউট, এখানে কি পাশাপাশিও একটা ডাটা ফ্লো হতে পারে, একটা কি উপর থেকেও হতে পারে। আর সিনথেসাইজে কি অলওয়েজ নিচ থেকে উপরের দিকে যাবে। সো এইটা যেহেতু একটা এলআর গ্রামার, তোমরা দেখে বুঝতেছো এরকম গ্রামার তোমরা পড়ে আসছো। সো এই গ্রামার গুলাতে কি অলওয়েজ কি এই যে রিডিউস করে করে আমরা উপরের দিকে যাই না, সো এখানে অলওয়েজ কি নিচ থেকে উপরের দিকে বা সিনথেসাইজ অ্যাট্রিবিউট গুলা কি ইউজ হয়। সো এখানে দেখো যে একটা কোয়েশ্চেন করছে আর দ্য অ্যাট্রিবিউট সিনথেসাইজ অর ইনহেরিটেড। সো এটার আনসারটা কি, এটা একটা কি সিনথেসাইজ অ্যাট্রিবিউট। সো ভেল ওর লেক্স ভেল, এই যে আমরা এতক্ষণ প্রথমেই যে এসডিডি একটা উদাহরণ দিলাম, ওখানে যে এই অ্যাট্রিবিউট গুলো এগুলাকে একটা সিনথেসাইজ অ্যাট্রিবিউট। এস অ্যাট্রিবিউটেড বা সিনথেসাইজ অ্যাট্রিবিউটেড যেগুলা, এগুলাই কি আমরা এলআর গ্রামার দিয়ে করতে পারি, বা আমরা যে এতক্ষণ বটম আপ পার্সার পড়ছিলাম এতদিন, এটা দিয়ে করতে পারি আর কি। সো এই যে এই উদাহরণটা, এটা একটা কি ইনহেরিটেড উদাহরণ। সো এটা একটা কি এখানে ইনহেরিটেড অ্যাট্রিবিউট গুলাও থাকবে, সিনথেসাইজ অ্যাট্রিবিউট গুলাও থাকবে। সো ইনহেরিটেড অ্যাট্রিবিউট যেগুলা সেগুলা কি যেগুলা পাশাপাশিও পাস করে, আবার উপর থেকে নিচের দিকেও পাস করে। সো এগুলা কি এল এল গ্রামারের জন্য আর কি। ডিপেন্ডেন্সি গ্রাফটা কি, যে আমরা যে ডাটা ফ্লোটা দেখাইলাম ওইটাই জাস্ট গ্রাফ দিয়ে দেখানো। এই যে আমরা একটু আগে যেরকম দেখতেছিলাম যে এরকম যদি হয়, এফ এর ভ্যালুটা কি, এফ এর ভ্যালুটা কি ই এর ভ্যালুটা প্লাস টি এর ভ্যালুটা। এখানে দেখো যে প্যারেন্টের ভ্যালুটা আর সিবলিং এর ভ্যালু দুইটাই কি অ্যাসাইন হয়ে কি এফ এ অ্যাসাইন হয়েছে। সো এটা একটা ইনহেরিটেড টাইপের, আর এটার গ্রাফটা কি ডিপেন্ডেন্সি গ্রাফ। আবার এই যে আমরা যে এতদিন দেখছি যে আমাদের এস অ্যাট্রিবিউটেড যেটা বলতেছে, যেটা কি বটম আপ থেকে যায় ভ্যালুটা, ওইটা এখানে দেখাইছে। ওটা ডিপেন্ডেন্সি গ্রাফটা কিরকম হবে, যে ই ওয়ান এর ভ্যালু প্লাস টি এর ভ্যালু, ওটা কি হবে যে হেডের মধ্যে রিডিউস হয়ে যাবে। আচ্ছা আমরা একটু পজ নেই, কারণ সো যেটা বলতেছিলাম যে ডিপেন্ডেন্সি গ্রাফটা জিনিসটাকে এটা জাস্ট একটা ভিজুয়ালাইজ করার জন্য নিয়ে আসছে, যে আমরা যেটা যেটা বলতেছিলাম যে এটা একটা এল এল গ্রামার অথবা ইনহেরিটেড অ্যাট্রিবিউট ওলা একটা গ্রামার। ইনহেরিটেড অ্যাট্রিবিউট কোনগুলা, যেগুলাতে কি সিবলিং অথবা প্যারেন্ট থেকে ভ্যালু কি চাইল্ডে অ্যাসাইন হয়। সো এখানে দেখো যে চাইল্ডের ভ্যালুটা কি তার প্যারেন্টের ভ্যালু প্লাস তার সিবলিং এর ভ্যালু। আর এল 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 আর গ্রামার বা টপ ডাউন বটম আপ পার্সারের ক্ষেত্রে, এল আর গ্রামার বা বটম আপ পার্সারের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউট গুলো, ওগুলোকে আমরা কি বলতেছি সিনথেসাইজ অ্যাট্রিবিউট। সিনথেসাইজ অ্যাট্রিবিউট কোনগুলো, যেগুলোতে কি অলওয়েজ চাইল্ডের ভ্যালুটা কি প্যারেন্টে কি অ্যাসাইন হয়। এখানে যেরকম দেখো যে প্যারেন্ট বা হেডের ভ্যালুটা কি হবে, যে দুইটা চাইল্ডের ভ্যালুর যোগফল। এটা কি আমরা এতদিন পরে আসছি না, যে আমরা অ্যাকচুয়ালি বডিটা বা চাইল্ড গুলাকে রিডিউস করে কি হেড বা যে প্যারেন্ট নোড ওটাতে রিডিউস করি। সো এই জিনিসটা এখানে দেখাইছে ডিপেন্ডেন্সি গ্রাফ কি এল এল গ্রামারের জন্য এটা। সো এইগুলা অ্যাস অ্যাট্রিবিউটেড কোনগুলা, যেগুলা কি সিনথেসাইজ অ্যাট্রিবিউট।
সিনথেসাইজ অ্যাট্রিবিউট বা বটম আপ পার্সার দিয়ে যেগুলো করা যাবে ওগুলাই কি এস অ্যাট্রিবিউটেড এসডিডি। সো তোমরা যদি পরীক্ষার হলে এল অ্যাট্রিবিউটেড এস অ্যাট্রিবিউটেড এসডিডি এগুলো দেখো, সো ভয় পাওয়ার কিছু নাই। আমি এতক্ষণ যেটা বলছি যে সিনথেসাইজ অ্যাট্রিবিউট বা বটম আপ পার্সারের ক্ষেত্রে যেরকম কি জাস্ট চাইল্ডের ভ্যালুগুলা প্যারেন্টে অ্যাসাইন হচ্ছে, এই ধরনের যে পার্স ট্রিগুলা ওদের জন্য যে সিনটেক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন বা এদের জন্য যে ডেফিনেশনটা সিনটেক্স ডাইরেক্টেড ডেফিনেশনগুলো দেই ওগুলা কি, বা আমরা কি বটম আপ অর্ডারে বা পোস্ট অর্ডার ট্রাভার্সালও বলা হয়। পোস্ট অর্ডার মানে কি যে নিচ থেকে অলওয়েজ কি পোস্ট অর্ডার কোনটা, যে পোস্ট অর্ডার বলা হয় যে এরকম নিচ থেকে যাবে আবার অলওয়েজ কি লেফট থেকে রাইটের দিকে, তাই না? সো আমাদের যে এতদিনের যে প্রোডাকশন রুলগুলো আমরা পার্সিগুলো জেনারেট করতাম ওটার ক্ষেত্রে কি এরকম লেফট টু রাইটে যাইতো, মানে প্রথমে এই চাইল্ডটাকে পড়া হইতো, তারপর কি এই চাইল্ডটাকে পড়া হইতো, তারপর কি ওই যে ওই দুইটার ভ্যালুটা কি অ্যাসাইন করে দেওয়া হইতো কিসে, প্যারেন্টের মধ্যে। আচ্ছা এখানে দেখো যে কি বলছে যে এই এসডিডিটা তুমি চাইলে পার্স ট্রি এক্সপ্লিসিটলি জেনারেট না করেও করতে পারো। কিভাবে করব, বা এই জিনিসটাই কি আমরা একটু আগে যেরকম দেখলাম যে তুমি যদি পার্স ট্রি জেনারেট করা মানে কি, এটা তো একটা এসডিডি, সেমান্টিক্স রুলস থাকা, প্রোডাকশন রুলের পাশে সেমান্টিক্স ডেফিনেশনটা থাকা, ওটাই আমরা এসডিডি বলতেছি। সো এসডিডিটা এই এক্সপ্লিসিটলি পার্স ট্রি জেনারেট না করেও কি করা যায়, এটা কিভাবে, তোমরা তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো করছো ওগুলাতেও কিন্তু তোমরা পার্স ট্রি জেনারেট করো না, তোমরা জাস্ট প্রোডাকশন রুলটা লিখছো, ওইটার পাশে একটা অ্যাকশন লিখে দিছো। সো এই যে প্রোডাকশন রুলগুলোর পাশে অ্যাকশন লিখে এই এই যে ডেফিনেশনগুলোকে অ্যাকশনে ট্রান্সফার করা বা করেসপন্ডিং অ্যাকশনে ট্রান্সফার করা, এই কাজগুলা করে যখন আমরা ট্রি জেনারেট না করে আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করি, এটাকে আমরা কি বলতেছি যে এসডিটি। সো এসডিটি কি, এই যে আমাদের যে এসডিডিটা ছিল এটা তো আমরা জানি কি এসডিডি, আমরা এতক্ষণ ধরে পড়তেছি। সো এসডিটিটা কি, যে এই রুলস গুলাকে একটা অ্যাকশনে ট্রান্সফার করা। সো তোমরা যে প্রোডাকশন রুলগুলো লিখছো ডট ওয়াই ফাইলে, ওটা তো দেখবো পাশে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে কি কিছু অ্যাকশন বা কিছু কাজ তোমরা করছো, ওখানেও এরকম কি দেখবা যে তোমরা যে যে বডিতে যে ভ্যালুগুলো আছে ওগুলাকে কি একসাথে করে অ্যাসাইন করে দিছো কি হেড বা ডাবল ডলার ছিল তখন, যে ডাবল ডলার, আর এই বডিটার চাইল্ডগুলো ছিল কি $1 $2 এরকম করে। সো এই কাজটাই, এই যে ডেফিনেশন গুলাকে অ্যাকশনে ট্রান্সফার করা, এটাকে আমরা কি বলতেছি এসডিটি। সো এই যে প্রোডাকশন রুলার পাশে এই কাজটা করে দেওয়াই, এটা করার জন্য কি আমরা চাইলে কি সিনট্যাক্স ট্রি জেনারেট না করেও কি এটা করতে পারি আর কি। এটা একটা এলএল গ্রামার, এটা নিয়ে আমি তেমন কিছু বলবো না। সো এটা যদি তুমি দেখো যে এখানে কি হয়েছে যে সেমান্টিক রুলসটা এটা ছিল, এখানে কাজটা কি হয়েছে যে কনভার্ট ইনফিক্স এক্সপ্রেশন টু পোস্টফিক্স। সো ইনফিক্স এক্সপ্রেশন মানে কি, যে আমরা তো জানি যে আমাদের যদি একটা প্রোডাকশন রুল এরকম থাকে ই প্লাস টি, এটার মানে কি, এটার মানে কি প্রথম আমাদের এইটাকে খুঁজবে, এটা রিডিউস হবে, তারপর কি এটা যাবে, তারপর কি এটা রিডিউস হবে, এই টোটালটা একসাথে পাওয়ার পরেই কি এই বডিটা টোটাল একসাথে পার্স করার পরেই কি ওকে হেডে রিডিউস হয়। এটা আমরা এতদিন ধরে দেখে আসছি বটম আপ পার্সারের ক্ষেত্রে। সো অলওয়েজ কি যদি এরকম থাকে যে টি ইজ ইকুয়াল টু টি ইন্টু এফ, টি থেকে কি এফ, এফ থেকে আইডি, এরকম আমরা উদাহরণ অনেক দেখছি। সো আমরা এটা রিডিউসটা কিভাবে করতাম, যে প্রথমে কি আইডি থেকে কি এফ এ যাইতাম, তারপর এফ থেকে কিসে যাইতাম, এফ থেকে টিতে যাইতাম, তারপর কি এখানে একটা স্টার আনতাম, শিফট করতাম, তারপর আবার আইডি থেকে কি এফ এ যাইতাম, এই এফটাকে এই পুরো সব তিনটাকে মিলে আবার কি টি করতাম। সো এখানে কি হইতো যে প্রথমে এই ব্রাঞ্চের কাজটা হইতো, তারপরে এই স্টারটা আসতো, তারপর এই ব্রাঞ্চের কাজটা হইতো। সো এই কাজটাকে একটা ইনফিক্স ধরনের চিন্তা করতে পারো। ইনফিক্স মানে কি, যে ইনফিক্স তোমরা পোস্টফিক্স প্রিফিক্স ইনফিক্স এগুলো পড়ছো কি গ্রাফে পড়ছো না, যখন ডিএফএস বিএফএস এগুলো যখন পড়ছো। সো ইনফিক্স জিনিসটাকে যে একটা নোড
লেফট চাইল্ড, একটা প্যারেন্ট চাইল্ড, ধরো যে প্যারেন্ট চাইল্ডটা দুইটা, একটা লেফট নোড একটা রাইট নোড আছে। সো এটা ধরো যে এ, এটা বি, এটা সি। সো ইনফিক্স যখন হয়, ইনফিক্স ধরনের অপারেশন যখন হয়, তখন অলওয়েজ কি লেফট চাইল্ডটা আগে থাকে, লেফট চাইল্ডটা আগে থাকে, তারপর কি প্যারেন্টটা থাকে, তারপর কি থাকে, রাইট চাইল্ডটা থাকে। সো ইনফিক্স কাজটা কি, যে এইটা, তারপরে এইটা, তারপর এইটা, এই টোটালটা কি এইটিতে যাবে। অথবা চাইল্ডগুলার যদি চিন্তা করো যে ওভাবেও না চিন্তা করে, ধরো যে এটা তো বাইনারির জন্য, ধরো যে অনেকগুলা চাইল্ড আছে, স্টার নিয়েও চিন্তা করো। সো এইভাবে লেফট টু রাইট যাওয়া, এই টোটালটা অ্যাসাইন হওয়া, এই জিনিসটাকে আমরা কি বলতেছি, ইনফিক্স ধরনের অপারেশন বলতেছি। সো এই ইনফিক্সটাকে, ইনফিক্স যেটা আছে ওটা মানে মাঝখানের জিনিসটা, অথবা তুমি যে কাজটা করতে চাইতেছো, মানে তুমি যদি প্রোডাকশন রুলের কাজগুলো আমি আগেও বলছি কিভাবে হয়, যে এই যে প্রোডাকশন রুলের প্রথমে কাজটা হয়ে যায় কি, এই প্রথম সিম্বলটা রিডিউস হয়ে আসে, পরে পরের সিম্বলটা রিডিউস হয়ে আসে, পরে পরের সিম্বলটা রিডিউস হয়ে আসে, এগুলা। সো তুমি এখন এই জিনিসটা ডিসাইড হবে কি তুমি অ্যাকশনটা কোথায় রাখতেছো। তুমি যদি এই প্রোডাকশন রুলটা লেখার পরে এখানে অ্যাকশনটা রাখো, যেরকম তোমরা তোমাদের ও ডট ওয়াই ফাইলে করছো, অলওয়েজ কি প্রোডাকশন রুলটা শেষ হওয়ার পরে এখানে অ্যাকশনটা রাখছো, কিন্তু তোমরা যখন সিম্বল টেবিলের কাজগুলো করবা তখন দেখবো যে অ্যাকশনগুলো কি মাঝখানেও দেওয়া লাগতে পারে। সো এই অ্যাকশনগুলো কোন জায়গায় রাখতেছো এটার উপর ডিপেন্ড করবে কি কাজটা কখন হচ্ছে। এই অ্যাকশনটা সবার লাস্টে থাকার মানে কি, যে এই প্রোডাকশন রুলগুলো রিডিউস হয়ে টোটাল বডিটার সাথে মিলে যাওয়ার পরেই কি ওইটাকে আমরা কি হেডে রিডিউস করতেছি। তার মানে কি এই বডিটা পুরাটা কাজ পার্স হয়ে আসছে, তারপরে তুমি একটা কাজ করতেছো, সেই কাজটা কি এই পুরা ভ্যালুটাকে কি বডি হেডে কি রিডিউস করে দিচ্ছ। সো এই অ্যাকশনটা হবে কি, কখন হবে, এই পুরা যে বডিটার কাজ হয়ে যাওয়ার পরে, অথবা নিচ থেকে এটা রিডিউস হয়ে হয়ে প্রথমে ইতে আসবে, তারপর প্লাস কে পাবে, তারপর আবার টি এর জিনিসপাতি রিডিউস হয়ে হয়ে টির সাথে মিলবে, এই পুরাটা যখন মিলে যাবে বডির সাথে, তখনই এই প্রোডাকশন রুলটা এখানে আসবে, তখনই কি এই অ্যাকশনটা কাজ হবে যদি অ্যাট দ্য এন্ড দাও। এখন যদি এই অ্যাকশনটাকে তুমি এরকম লাস্টে না দিয়ে, যদি এরকম দিতা, এখানে একটা অ্যাকশন দিয়ে দিলাম, তারপর কি টিক, এটার মানে কি, তারপরেও যদি চাইলে আরেকটা অ্যাকশন দিতে পারো। এটার মানে কি, যে এটা প্রথমে রিডিউস হয়ে আসবে, তারপর প্লাস শিফট হবে, তারপর এই জায়গায় তুমি একটা কাজ করবা, তারপরে এটা রিডিউস হয়ে আসবে, তারপর কি টোটাল কাজটা করবা। সো এই জায়গায় যখন কাজটা করবা তখনও তুমি কি টি কে দেখোনি, এই অংশটার জিনিসটা এখনো আসেনি। সো এই এর আগেই যদি তোমার কোনো কাজ করার প্রয়োজন হয়ে থাকে, সো এটাকে আমরা কি বলতেছি, অ্যাকশনগুলোকে বিভিন্ন জায়গায় দেওয়া। সো এখানে দেখো যে অ্যাকশনগুলো অলওয়েজ কি লাস্টে দিছে, মানে এসডিডি থেকে অ্যাকশনগুলো কি লাস্টে থাকে, এটার মানে কি যে এটা একটা কি পোস্ট ফিক্স, মানে সবার লাস্টে হচ্ছে। পোস্ট ফিক্স গুলা কিরকম থাকে, যে ধরো যে যে পোস্ট ফিক্স গুলার ক্ষেত্রে কি, যে এই পুরাটা রিডিউস হয়ে আসার পরে বা লাস্টে এট দ্য এন্ড তুমি একটা অ্যাকশন করছো, এটাকে পোস্ট ফিক্স বলা হয়। যেরকম এই জিনিসটা, এটা এক্সপ্রেশনকে পোস্ট ফিক্সে কিভাবে কনভার্ট করছে, এক্সপ্রেশনগুলার প্রিফিক্স পোস্ট ফিক্স, এই জিনিসটা তো তোমরা জানো, যে কোনো একটা এক্সপ্রেশন 2 × 3, এটা কি যদি এরকম হয় যে এই দুইটা গুণ করে কিছু হয় এটার ভ্যালু। সো এটা কি ওর ইনফিক্স রিপ্রেজেন্টেশন, আমরা যেটা কি ম্যাথমেটিক্যালি করি, এটার এটার মানে ইনফিক্স রিপ্রেজেন্টেশন, এটার প্রিফিক্স রিপ্রেজেন্টেশনটা কি, অলওয়েজ অপারেটরটা কি সামনে থাকবে 2 3, আর এটার পোস্ট ফিক্স রিপ্রেজেন্টেশনটা কি, অলওয়েজ অপারেটরটা কি সবার লাস্টে থাকবে। বুঝতে পারছো। সো তুমি যখন স্ট্যাকে একটা অপারেটর পাবা, তুমি এরকম দিয়ে দিয়ে যাইতে থাকবা, যখন প্রথম অপারেটরটা পাবা তার মানে পরের দুইটাকে গুণ করে এটা রেজাল্টটা 6 কি এখানে বসায় দিবা। ধরো যে এরকম কিছু আসলো 2 3 4 5, দাঁড়াও, 2 3 + 4 5, এরকম কিছু আসলো। অথবা এটা এরকম না হয়ে এরকমও হতে পারে,
মানে পোস্ট ফিক্সড গুলা যেরকম হয় আর কি, যে এরকম না হয় প্লাস প্রথমে যখন পাবা এটা কি হবে, ইনটু, ধরো যে প্লাস না পেয়ে ইনটু পাইলা প্রথমে। সো তোমার স্ট্যাকে এখন আছে কি, যে স্ট্যাক আকারে দেখে, স্ট্যাকে এখন আছে কি 2 3 5। সো প্রথমে কি যখন স্টার পাইছো তখন কি এই দুইটাকে পপ করে ফেলবা, এই দুইটার গুণ করবা, এটা কত হবে 5 3 5 15। সো এই 15 কি এই দুইটা পপ করার পরে এই দুইটা মুছে গেছে, এই জায়গায় 15 অ্যাসাইন হবে। পরবর্তীতে প্লাস পাইলে কি এই 15 আর 2 এই দুইটা যোগ হয়ে 17 হয়ে যাবে। সো টোটাল ভ্যালুটা কত 17। সো পোস্ট ফিক্সে অপারেটর গুলো অলওয়েজ লাস্টের দিকে থাকে। সো এই জায়গায় দেখো যে এই পুরো প্রোডাকশন রুলটা শেষ করার পরে তুমি লাস্টে একটা প্রিন্টিং দিছো কি প্লাস। সো এখানে দেখো যে নাম ভ্যালুটা যখন উপরের দিকে যাবে তখন এই যে নাম ভ্যালুটা কি উপরের দিকে রিডিউস হয়ে যেতে থাকবে না। সো এখানে আসার পরে এই পুরো গুণটা হওয়ার পরে এখানে তুমি কি প্রিন্টিংটাকে দিছো স্টার, পরবর্তীতে এটা আবার উপর দিকে গিয়ে এখানে যোগটা হওয়ার পরে প্রিন্টিংটাকে দিছো প্লাস। সো এই জিনিসটাকে আমরা কি বলতেছি, পোস্ট ফিক। এখন আসি যে এই যে এসডিডিটা, এটা তুমি কিভাবে এসডিটি বা এসডিটিটা হলো কি, যে এই যে এসডিডি ছিল, এসডিটি যদি তুমি চিন্তা করো, এই যে এসডিডি ছিল ওটাকে কি আমি কি বলছি যে অ্যাকশনে কনভার্ট করা, যেটা আমরা অ্যাসাইনমেন্টে করছি। এই রুলস গুলাকে তুমি অ্যাকশন আকারে লিখবা। যেরকম যে জায়গায় গুণ করার গুণ করবা, এখানে সবার এট দ্য এন্ডে কি তুমি এটা ভ্যালুটা, টোটাল ভ্যালুটা প্রিন্টিং করে দেখাই দিতে পারো, আর স্টোর করার প্রয়োজন নেই। সো এরকম করছে। সো এখানেও দেখো যে তুমি যদি এটার অ্যাকশনটা লিখো পাশে, যে এই টোটালটা পার্স হওয়ার পরে তুমি কি করতেছো, এটা প্রিন্ট প্লাস করে দিতেছো টোটাল। এটার মানে কি যে এই অ্যাকশনটা কখন হবে, ই পরে আসবে, টি +1 পরে আসবে, টি পরে আসবে, টোটালটা রিডিউস হওয়ার পরে কি তুমি একটা অ্যাকশন কাজ করতেছো, অথবা টোটাল বডিটা দেখার পরে একটা অ্যাকশন করতেছো। সো এই অ্যাকশন গুলা কি যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে কি সবার লাস্টে দেখাচ্ছি, মাঝখানেও থাকতে পারে। আচ্ছা, এস অ্যাট্রিবিউটেড কেন বলছে, এটা একটা কি এলআর গ্রামার। সো অলওয়েজ কি নিচ থেকে উপরের দিকে যায়, সো এটা একটা এস অ্যাট্রিবিউটেড, এই জিনিসটা একটু ভালো করে বুঝো আর কি। আচ্ছা, সো এসডিটি এই স্ট্যাক দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, এই জিনিসটা আর কি এখন আমরা দেখবো যে কিভাবে রিডিউস করে করে আসে। তোমরা এতক্ষণ একটা ধারণা পেয়ে গেছো এই উদাহরণটা দিয়ে যে কিভাবে অ্যাকচুয়ালি রিডিউস করে করে আসে নিচ থেকে উপরের দিকে। তো অলওয়েজ কি স্ট্যাকে জমা করতে থাকে, পপ করে করে কি অপারেশন গুলা করে, তারপর এট দ্য এন্ড কি আবার স্ট্যাকে জমা করে রেখে দেয়। সবার লাস্টেরটা কি যখন সবার লাস্ট পজিশনে চলে আসে, একদম মানে সবার হেডে চলে আসে উপরের দিকে, সবার উপরের নোটটাতে চলে আসে, তখন কি ওইটাকে পপ করে কি প্রিন্ট করায় দেওয়া হয়। আচ্ছা, এখন আমি একটু ভালো করে উদাহরণ দিয়ে আর কি একটু দেখাবো এটা। সো এই যে এখানে এটা কি লিখছে, কেন লিখছে, এটা নিয়ে আমরা একটু দেখবো আর কি। আচ্ছা, সো আমরা স্ট্যাক দিয়ে কিভাবে একটা প্রোডাকশন রুলের কাজ হইতে পারে এটা যদি আমরা একটু আলোচনা করি। ধরো যে তোমার এরকম আছে, ই থেকে এতক্ষণ যা উদাহরণ দিলাম এরকম না দিয়ে একটা উদাহরণ দিই, এক্স ওয়াই জেড এরকম আছে। সো এটা কি তোমার বডিটা এক্স একটা নন টার্মিনাল, টার্মিনাল নন টার্মিনাল এগুলো কম্বিনেশন হইতে পারে। সো এই বডিতে তুমি ধরো যে যখন এক্স পাবা, আমরা তো জানি বটম আপ পার্সিং এ কি এরকম ভাবে প্রথমে এক্স পাওয়ার কথা, তারপর ওয়াই পাওয়ার কথা, তারপর জেড পাওয়ার কথা, এই তিনটা তারপর রিডিউস হয়ে কি হবে, ইতে হবে। সো মানে কি বটম আপ পার্সিং বেসিক্যালি কি প্রোডাকশন রুলগুলো এরকম লেফট থেকে রাইটে স্ক্যান হওয়া। প্রথমে কি এই এক্স এর কাজ হবে, তারপর ওয়াই এর, তারপর জেড এর রিডাকশন হবে, এই জিনিসগুলো টোটাল বডিটা মিললে তারপরে কি আমরা ওইটা হেডে রিডিউস করি। সো এটা যদি তুমি চিন্তা করো যে স্ট্যাক দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে করা যাবে। সো তোমার যদি একটা স্ট্যাক থাকে এরকম, সো ধরো যে তুমি স্ট্যাকটাকে অলওয়েজ কি যেখানে রাখবা, মানে অলওয়েজ খালি ঘরটাতে থাকবে। সো এই জায়গায় যখন তুমি এক্স কে যখন প্রথমে পাবা, এক্স কে তুমি এই জায়গায় রেখে দিলা, রেখে দেওয়ার পরে টপ, এটা কি টপ ছিল প্রথমে, ইনিশিয়ালি টপ এখানে ছিল, এক্স কে এখানে রাখার পরে টপকে কি +1 করে ফেললা।
+1 করা মানে কি এই জায়গা থেকে টপটা শিফট হয়ে এখন কোথায় চলে যাবে, এই জায়গায় চলে যাবে। সো টপ এখানে এখানে পয়েন্ট করা আছে, তুমি একটা ভ্যালু রেখে ফেলছো। সো নতুন ভ্যালুটা যখন আসবে, +1 করে ফেলার পরে এখানে চলে গেছে। সো নতুন ভ্যালু যখন কি ওয়াই আসবে যখন, তখন কি ওয়াইটাকে এখানে অ্যাসাইন করবা, আবার টপটাকে কি +1 করে আবার কি উপরে চলে যাবা। সো প্রতিবার কি তুমি খালি ঘরটাতে আসো, খালি ঘরটাতে পয়েন্ট করে আসো, সবার উপরে খালি ঘরটাতে। সো এই জায়গায় এখন টপ আছে। সো আবার যখন জেড পাবা তখন কি এই জায়গায় চলে আসবে, তাই না? আচ্ছা, সো এখন টপটা এখানে ছিল, সো এটাতে রাখার পরে তুমি আবার +1 করে আবার খালি ঘরটাতে পয়েন্ট করে এই জায়গায় এক্সিস্ট করতেছো আপাতত। সো এখন দেখো যে কি হয়েছে, যে সো এখন দেখো যে কি হয়েছে, এখানে এখন হলো যে তুমি তো তাইলে মানে এখানে রাখার পরে তুমি তো জানো যে কোন পজিশনে কি আছে। এই টপ যখন এখানে ছিল তখন মানে এই পজিশনটাতে এক্স, এরপরে উপরেরটাতে ওয়াই, উপরটা এরপরটাতে জেড, এরকম যদি চিন্তা করো, ধরো যখন টপ এটার কাজ করতেছে, টপ যখন এই পজিশনে আছে, এই এক্স কে রেখে দিছে, ওয়াই কে রেখে দিছে, জেড কে রেখে দিছে, তাই না? সো এই জায়গায় রেখে দেওয়ার পরে, এই তিনটা রেখে দেওয়ার পরে স্ট্যাকে ও দেখছে যে এটাকে একটা একটা প্রোডাকশন রুলের বডিটার সাথে ম্যাচ করে দেয়। এই যে আমাদের প্রোডাকশন রুল এখন বডিটার সাথে ম্যাচ করে দেয়। সো রিডিউস হওয়ার মানে কি সবগুলাকে পপ করে এটার এটার ভ্যালুটা গুণ করে আমরা কি এই এর মধ্যে রেখে দিচ্ছি, অথবা আমাদের যদি এরকম থাকে ই প্লাস টি যেটা ছিল, ওই ক্ষেত্রে কি যে আমরা এই এই ভ্যালুটা পপ করব, এই ভ্যালুটা পপ করব, এই দুইটা যোগ করে কি এখানে রেখে দিব। সো এখন যেহেতু এক্স ওয়াই জেড আছে, সো এই তিনটা ভ্যালু, তো এই তিনটা ভ্যালুর পজিশনটা কি, যদি টপটা এই জায়গায় থাকে তাহলে পজিশনটা কি, যে এটা আছে টপে, এটা আছে টপ -1-এ, এটা আছে কি টপ -2-তে। সো এই তিনটাকে যদি তুমি চাও, সো তুমি কি করবা, যে এই যে এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা কি হবে, এর যে ভ্যালুটা সেটা কোন জায়গায় বসবে, একদম এই তিনটাকে পপ করে ফেলে এই পজিশনে টপটাকে নিয়ে এসে ওখানে বসবে। এই তিনটাকে পপ করে ফেললে অ্যাকচুয়ালি পজিশনটা ধরো যে এরকম চিন্তা করো, নিচে আরো অনেক কিছু আছে হাবি যাবি, এখানে একটা এন্ড মার্কার চিন্তা করো, অনেক কিছু আছে চিন্তা করতে পারো, আবার এন্ড মার্কারও চিন্তা করতে পারো, কিছু একটা আছে এখান থেকে এক্স ওয়াই জেড শুরু হয়েছিল, তুমি এই পর্যন্ত আসার পরে দেখছো যে কি একটা বডির সাথে মানে পুরো বডির সাথে মিলে গেছে। এখন এইটা হলো টপ, ওয়াই এর পজিশনটা কি টপ -1, এখানে ধরো যে অন্য কিছু আছে, অথবা এন মার্কারও চিন্তা করতে পারো, এখানে ধরো যে এস আছে, অথবা আরো আগে যেগুলাকে তুমি পুশ করছিলে ওইগুলো আছে। তুমি এতটুকু আসার পরে দেখলা যে এই তিনটা একটা বডিকে রিপ্রেজেন্ট করে। এই যে আমাদের বডিটা, এই যে এই জায়গায় যে আমরা একটা বডি লিখছিলাম, সেটা কি ছিল, যে ই= এক্স ওয়াই জেড, এই বডিটাকে কি রিপ্রেজেন্ট করে। সো এই যে এটা পাওয়ার পরে তুমি বুঝে গেছো এটা একটা বডির সাথে মিলে, তার মানে এটাকে আমরা রিডিউস করে কি ইতে নিয়ে যাব। সো স্ট্যাক দিয়ে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, সো তুমি যখন এই জেডটা কি টপে আছে জানো, এরপর একটা টপ -1, এটা কি টপ -2-তে আছে, সো তুমি কি করবা, এই টপটাকেও পপ করবা, টপ -1টাকেও পপ করবা, টপ -2টাকেও পপ করবা। সো পপ করার পরে এই স্ট্যাকের কন্ডিশনটা হয়ে যাবে কিরকম, স্ট্যাকের কন্ডিশনটা হয়ে যাবে এরকম, যে একটা এস আছে এখানে, টপটা চলে আসছে কোথায়, টপ আগে যেখানে ছিল, যেখানে টপটা ছিল ওখান থেকে কত ঘর নিচে চলে আসছে, টপ -2 ঘর নিচে। তার মানে কি এক্স এর পজিশন যেটা, এক্স এর পজিশন যেটা ওই জায়গায় চলে আসছে, টপটা আগে এখানে ছিল, এই তিনটাকেই যখন পপ করে ফেলছে এই পজিশনে চলে আসছে। সো টপ -2 যে পজিশনটা ছিল, যে এই জায়গায় ছিল কি টপ, তারপর টপ -1, সো এই তিনটাকে পপ করে ফেলার পরে এখানে খালি জায়গা মানে শুরু হয়েছে কোথেকে, এই জায়গা থেকে।
সো এখানে এই তিনটাকে পপ করে ও কি লিখে দিবে, এস এর পরে এখানে ই রেখে দিবে। ই এর মধ্যে আছে কি, এই তিনটার ভ্যালুটা ই এর মধ্যে অ্যাসাইন করে ইটা এখানে রেখে দিস। সো ই এর পজিশনটা এখন কোথায়, যে জায়গায় টপ ছিল তার থেকে 2 ঘর নিচে নামায়া এই জায়গায় ইটাকে রাখছে, কারণ এই যে জায়গায় টপ ছিল এই তিনটাই যেহেতু সে পপ করে ফেলছে, সো 2 ঘর নিচে নামবে, সো এই জায়গায় ইটা হবে। সো এই জিনিসটা এখানে লিখছে যে দেখো সবগুলোর ক্ষেত্রে চিন্তা করো যে এই প্রোডাকশন রুলটার ক্ষেত্রে যখন ই সবার নিচে থাকবে, তার মানে কি যে যখন এনটা পাবে বা এন মার্কারটা পাবে তখন কি ওইটা তো টপে আছে, সো ইটাকে কোথায় পাবে, টপ -1 যে এই পজিশনটাতে কি ই কে পাবে। সো ও আবার পয়েন্টারটাকে 1 ঘর নিচে নামায় ফেলবে। এই জায়গায় যখন থাকবে এই ই1 আছে কোথায়, এই যে এই জায়গায় যখন থাকবে, এই দ্বিতীয় প্রোডাকশন রুলটা চিন্তা করো যে দ্বিতীয় প্রোডাকশন রুলটা চিন্তা করো, চিন্তা করবা কি লেফট টু রাইট হচ্ছে, বটম আপ পার্সিং এর ক্ষেত্রে কি লেফট টু রাইট হয় অলওয়েজ। সো এটা যখন পার্স হচ্ছে প্রথমে ঢুকছিল কি ই1, তারপর কি প্লাস, তারপর কি টি। সো সবার টপের পজিশনে আছে এটা, এটা কি টপ -1 এ আছে, এটা কি টপ -2 তে আছে। সো আমরা কি এই টপ থেকে এই তিনটাকে পপ করে এই টপ -2 তে কি এই যে নতুন হেডটাকে রেখে দিব, আর এই দুইটার ভ্যালু টপ -2 আর টপের ভ্যালুটা এটা কি অ্যাসাইন করে দিব, প্লাস করে দিব কি এই যে ই হেড, এটাকে রাখতেছে এখন কি এই তিনটাকে তুলে এই জায়গায় রাখতেছে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো এটা যদি আবার একটু আমি স্ট্যাক দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই অংশটা স্ট্যাক দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি এই অংশটা, এই যে দেখো আমি এই যে 2 নাম্বার স্ট্যাকের কাজটা দেখাইতেছি, এই 2 নাম্বার প্রোডাকশন রুলে স্ট্যাকের কাজটা দেখাচ্ছি কিরকম, কিভাবে কিভাবে করবা। যদি চিন্তা করো এই এই প্রোডাকশন রুলটা যখন মিলাচ্ছিলা প্রথমে কি ছিল, প্রথমে ই1 যেটা বা ই1 যাই বলো, ই1 এখানে ঢুকছে, প্লাস ঢুকছে, টি ঢুকছে, এতটুকু ঢোকার পর বুঝতেছি কি একটা বডির সাথে মিলে গেল, তার মানে কি এখন এই তিনটাকে মিলে হেডে রিডিউস করে দেওয়া লাগবে। সো এটাকেও পপ করবে, এটাকেও পপ করবে, এটাকেও পপ করবে, এই দুইটা যোগ করে এই টি আর ই যোগ করে যে ভ্যালুটা আসবে ওইটা কি নতুন করে কি ই এর মধ্যে অ্যাসাইন করে এটাকে স্ট্যাকে পুশ করবে। সো এই পজিশনটা ছিল টপ। সো টি এর ভ্যালুটা পাওয়ার জন্য কি স্ট্যাকের টপে যাওয়া লাগবে, প্লাসেরটা তো আমরা জানি প্লাস প্লাসেই, আর ই1 এর ভ্যালুটা পাওয়ার জন্য কি স্ট্যাকের টপ -2 তে যাওয়া লাগবে। এই প্লাসটা আছে টপ -1 এ আর ই1টা আছে কি টপ -2 তে। সো এখানে দেখো যে স্ট্যাকের টপ -2 এর ভ্যালুটা মানে ই1 এর ভ্যালুটা আর স্ট্যাকের টপের ভ্যালুটা মানে টি এর ভ্যালুটা, এই দুটো যোগ করে আমরা কিসে রেখে দিব, ই এর ভ্যালুতে রাখবো। ইটা রাখবো কোথায়, এই তিনটাকে তুলে ফেললে অ্যাকচুয়ালি কি টপ -2 এই পজিশনটাতে রাখবো, এই তিনটাকে তুলে ফেললে টপ থেকে ও কি নেমে কার্সরটা কি এই টপ -2 পজিশনে চলে আসবে। সো এই জায়গায় রাখবো এবং টপটাকেও কি 2 ঘর নামায় দিব, কারণ কি এই দুইটা তো চলেই গেছে, আর এইটাতে কি ওভার রাইট করে কি আমরা যে প্যারেন্ট ই ওকে রেখে দিচ্ছি। আচ্ছা, সো এখানে দেখো যে কি হয়েছে যে এই দুইটাতে কেন কোনো অ্যাকশন লাগে না, কারণ এটা কি সরাসরি অ্যাসাইন, কোনো মানে কোনো ক্যালকুলেশন হচ্ছে না, সরাসরি অ্যাসাইন। সো সরাসরি অ্যাসাইন করে কি করে দেওয়া লাগে, একটার ভ্যালু একটার মধ্যে অ্যাসাইন করে দেওয়া লাগে, এটা শুধু দেখাইনি। নিচেরটাও সেম, ওটা কি এখানে এরকম কোনো ক্যালকুলেশন না করে একটার ভ্যালু কি আরেকটাতে রেখে দেওয়া লাগে এবং টপটা যেখানে ছিল ওখানেই থেকে যায়। সো এখানে দেখো যে আমি এতক্ষণ যেটা বলতেছিলাম যে টপ ডাউন পার্সিং যখন করবা বা বটম আপ পার্সিং যখন করবা তখন অ্যাকশনগুলা এট দ্য এন্ড রাখলে কি হবে যে সবার লাস্টে কাজটা হবে, কিন্তু তুমি চাইলে অ্যাকশনগুলা কি মাঝখানেও রাখতে পারো। তো এখানে দেখো যে একটা উদাহরণ দিছে কি যে এখানে কি একটা উদাহরণ দিছে যে এই বি এরকম একটা প্রোডাকশন রুল ছিল এক্স ওয়াই। সো তোমাদের ইমপ্লিমেন্টেশনের মতো তোমরা যদি এখানে এখানে অ্যাকশনটা রাখতা, তার মানে কি প্রথমে এটাকে রিডিউস করে আনতো, তারপর এটাকে রিডিউস করে আনতো, তারপর টোটাল বডিটা মিললেই তো এটাকে বিতে রিডিউস করতো। সো এই কাজটা কি এই টোটাল বডিটা পাওয়ার পরেই এখানে আসতো। সো প্রথমে এটাকে পরে আসছে, এটাকে পরে আসছে, এরকম চিন্তা করতে পারো। কিন্তু তুমি যদি এরকম লিখো এক্স, এই দুইটার মাঝখানে একটা অ্যাকশন লিখো, এটার মানে কি যে আগে এটাকে পড়ছো,
বটম আপ পার্সিং এ চিন্তা করো, তারপর একটা কাজ করে ফেলছো, তারপর ওয়াই কে পড়ছো, তার মানে যখন এই কাজটা করতেছিল তখন ওয়াই এর এক্সিস্টেন্স নিয়ে তুমি জানোই না। সো এরকম আর কি। সো এই জায়গাগুলো দেখো, as soon as x appears in the stack, তার মানে স্ট্যাকে যখন x চলে আসবে তখনই তুমি একটা কাজ করে ফেলছো। আর অ্যাকশনটা যদি এখানে থাকতো, যে এই জায়গায় থাকতো, অ্যাকশনটা যদি এই জায়গায় থাকতো, তার মানে কি যে স্ট্যাকে এক্স ওয়াই দুইটা আসার পরে তুমি একটা কাজ করছো, ধরো যে এক্স আর ওয়াই কে গুণ করছো, এরকম হইতে পারে। সো অ্যাকশনটা কোথায় আছে এটার উপরে কি, যখন এই জায়গায় কি এই লেফট টু রাইট স্ট্যাকে আমরা পুশ করতে থাকি না, যখন এক্সটা পেয়ে যাব, এখানে যদি অ্যাকশনটা এখানে থাকে তার মানে কি তখনই তুমি একটা কাজ করে কি একটা অ্যাকশন করে ফেলছো। কিন্তু যদি এট দ্য এন্ড অ্যাকশনটা রাখো, তার মানে কি আগে এক্সটাকে পুশ হবে, তারপর ওয়াই পুশ হবে, তারপর কাজটা হবে, মানে পপ করে কাজটা করবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। দেখো এখানে একটা প্রিফিক্স লিখছে, অ্যাকশনটা যেহেতু আমরা অনেক জায়গায় রাখতে পারি এটা বলছি। সো এটা উদাহরণ দেওয়ার জন্য কি আগে যে অ্যাকশনটা লাস্টে পোস্ট ফিক্সে ছিল, আগে প্রথমেই প্লাস করে ফেলতেছে, তারপর তারপর ভিতরে রিডাকশন বা ডিরাইভেশনে যাচ্ছে। সো এখানে দেখো যে আগে প্লাস হবে, তারপর এই যোগের কাজটা হবে, আগেই মানে আগে প্লাস সাইনটা প্রিন্ট করবে, তারপর যোগের কাজটা হবে, আগে এই মাল্টিপ্লিকেশন সাইনটা প্রিন্ট করবে, তারপরে গুণের কাজটা হবে। সো এইখানে এই অ্যাকশনগুলা দিয়ে বুঝাচ্ছে, এটা জাস্ট উদাহরণ হিসেবে প্রিন্টিং দেখাচ্ছে, অ্যাকশন কি তোমার যে কাজের জন্য যখন যেটা করা লাগবে আর কি। সো প্রিন্টিং হিসেবে উদাহরণ দিয়ে দেখাচ্ছে। সো এই প্রিফিক্স মানে কি, যে তুমি অ্যাকশনটাকে চাইলে কি একদম প্রোডাকশন রুলের সামনেও রাখতে পারো, তাহলে কি হবে, এই ই ওয়ান আর টি দেখার আগেই কি ও একটা প্লাস প্রিন্ট করে দিবে, তার মানে কি ও আগে প্লাসটাকে প্রিন্ট করবে, তারপর কি দুইটা ভ্যালু যোগ করবে। আচ্ছা, তারপর এখানে একটা জিনিস আসে, এই যে এখানে দেখো যে তুমি যদি পার্স ট্রি জেনারেট করো তখন দেখবে যে এই জায়গাটা ঝামেলায় পড়বা, যেহেতু তোমার অ্যাকশনটা আগেই, সো তুমি এই ভ্যালুগুলা পাওয়ার আগেই অ্যাকশনটা করে ফেলতেছো। সো এই জিনিসটাতে একটা ঝামেলায় পড়বা। সো এই যে অ্যাকশন গুলা তুমি মাঝখানে বা কিনারে দাও, ওই জিনিসগুলা রিডিউস করার একটা ওয়ে কি, যে তুমি এই যে অ্যাকশন গুলাকেও একটা ডামি ডামি নন টার্মিনাল চিন্তা করতে পারো। যেরকম এখানে যদি আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, দেখো যে কি হয়েছে, যে এই অ্যাকশনটা আমাদের কি প্রিফিক্স অ্যাকশনটা, যে আগে প্লাস প্লাস সাইনটাকে প্রিন্ট করাবে, তারপরে এই অ্যাকশনটা মানে এই রিডাকশনটা হবে, আগে মাল্টিপ্লিকেশন সাইনটাকে প্রিন্ট করাবে, তারপরে কি টি ওয়ান ইন্টু এফ এর কাজটা হবে। সো এই জিনিসটা যদি তুমি পার্স ট্রি দিয়ে করতে চাও, তাহলে এটা তো আমরা জানি নর্মাল পার্স ট্রিটা আমাদের। সো এই জিনিসটা যদি আমরা পার্স ট্রি দিয়ে করতে চাই, তাহলে কি করা লাগবে, যে এই যে অ্যাকশনটা, এটাকেও একটা নোড হিসেবে চিন্তা করা লাগবে, যাতে কি যখন আমরা নিচ থেকে পড়ে পড়ে আসবো, এটাকেও যাতে আমরা আগেই করে ফেলি, এইটার কাজটা যাতে আমরা আগেই করে ফেলি। অ্যাকশনটা তো নর্মালি কি হয়, যে রেগুলার ওয়েতে কি হইতো, যে ই আর টি যোগ করে এটা ইতে ইতে দেওয়ার পরে এখানে একটা অ্যাকশন হইতো, তাই না, এই প্যারেন্ট একটা অ্যাকশন হইতো। আমরা যদি আগে একটা অ্যাকশন করতে চাই, আগে অ্যাকশনটা করতে চাই, তার মানে এটাকে আমরা করতে পারি কি উপায়ে, এটাকে আমরা একটা নন টার্মিনাল বা একটা নোড বা একটা ব্রাঞ্চ হিসেবে চিন্তা করতে পারি। তখন এটাকে আমরা কি ব্রাঞ্চে যদি অ্যাড করে দিই, এই যে দেখো অ্যাড করে দিলাম, তার মানে কি এই ক্ষেত্রে আমাদের কি, যে এই কাজগুলা আগে ডিজিটটা পড়বে, তারপর প্রিন্টিংটা করবে, তারপরে এখানে আসার পরে এই আগে প্রিন্ট স্টার্টটা করে নিবে, তারপরে এখানে দুইটা গুণ করে উপরের দিকে যাবে, আগে প্লাসটা করে নিবে, তারপরে এখানে যোগ করে উপরের দিকে যাবে। সো এই যে নতুন যে অ্যাকশন গুলা বিভিন্ন জায়গায় নিচ্ছে, ওটা যদি তুমি পার্স ট্রি দিয়ে করতে চাও, তাহলে ওটার জন্য কি এই অ্যাকশন গুলাকে একটা ডামি নোড হিসেবে চিন্তা করতে পারো। কিন্তু তোমরা যে অফলাইন বা অ্যাসাইনমেন্ট গুলা করছো, ওগুলাতে কি তোমরা সিনটেক্স বা প্রোডাকশন রুলের মাঝখানে মাঝখানে অ্যাকশন লিখে বা সবার লাস্টে অ্যাকশন লিখে এক্সপ্লিসিটলি পার্স ট্রি জেনারেট না করেও জাস্ট প্রোডাকশন রুল দিয়েও কি তোমরা কাজ করে ফেলতেছো। কারণ আমরা জানি কি প্রোডাকশন রুলগুলো কি লেফট টু রাইট পড়ে আসে এবং রিডিউস হয়ে কি হেডে যায়। তখন এই চিন্তা করে তুমি অলওয়েজ চিন্তা করতে পারো, যখন প্রোডাকশন রুলটা অ্যাকশনটা ফার্স্টে থাকে, তার মানে কি ইউয়ান আর টি কে দেখেনি, যখন অ্যাকশনটা ইউয়ান এর পরে থাকে, তার মানে মাত্র ইউয়ান কে রিডিউস করে আসছে, কিন্তু এখনো টি কে দেখেনি। আবার যদি লাস্টে থাকে, তার মানে কি ইউয়ান আর টি পুরা বডিটাই ও মিলায় ফেলছে, এখন জাস্ট হেডে রিডিউস করে দেওয়ার পালা। এই জায়গায় অ্যাকশনটা কি তুমি সবার লাস্টে লিখবা। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। সো এই যে এলিমিনেশন অফ লেফট রিকার্শন, এই কাজগুলো করা হয় কি আমাদের যে এল আর গ্রামার, ওটা থেকে এল এল গ্রামারে নেওয়ার জন্য। এগুলো আমরা ডিটেলসে পড়বো না বা পড়বো না আর কি, যেটা আমাদের সিলেবাসে নাই। এল এল গ্রামার গুলো আমাদের সিলেবাসে নাই, মানে এল এল অ্যাট্রিবিউট যেগুলো। তুমি
তোমরা বুঝোনি বা কারো কোনো কোয়েশ্চেন আছে যারা ক্লাস ফলো করতেছো বা আছো এখনো? আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আজকের ক্লাসটা এতটুকু এখানে এন্ড করে দিচ্ছি। আর সিম্বল টেবিল, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, আমি রেকর্ডিংটা একটু থামাই।